আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা টেস্টে এ প্লাস পেতে চাও তারা অবশ্যই এই গ্রুপটাতে জয়েন করছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত করতেছো। তো আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের ইপু ভাই। আজকে তোমাদেরকে পড়াবো হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যেটা হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা আমার আসলে যখন আমি প্রথম পড়ি, তখন তো ইন্টারমিডিয়েটে পড়ি, তো এসএসসি পাস করে আসছি। এসএসসি পাস করে এসেও যে এসএসসির পড়াগুলা পাবো সেই জিনিসটা ভাবি নাই, বাট এইখানে এসে আমি এসএসসি সবগুলো পড়া পাইছি, অর্থাৎ ছোটবেলার কথা একদম আমার মনে পড়ছে। ঠিক আছে? তো তোমাদের যে সকল বন্ধুদের পরিসংখ্যান সাবজেক্টটা আছে এবং এই গ্রুপে অলরেডি জয়েন করছে তাদেরকে একটু মেনশন করে ক্লাসে দ্রুত নিয়ে আসো, আমরা পড়াটা দ্রুত শুরু করে দিই। তার আগে তোমাদের থেকে আমি দুইটা জিনিস জানতে চাই। একটা হচ্ছে পরিসংখ্যান কার কার ফোর্থ সাবজেক্ট। প্রথমত হচ্ছে পরিসংখ্যান কার কার ফোর্থ সাবজেক্ট, এটা একটু বলবা। আর হচ্ছে আমাদের এই মিশন টেস্ট এ প্লাসে তোমার ক্লাসগুলো কেমন লাগতেছে, তোমার কি মনে হইতেছে যে এইখান থেকে কি তুমি ভালো পড়াশোনা করতে পারবা কিনা, তোমার কেমন লাগতেছে, এক কথায় উত্তর দিবা যে তোমার কেমন লাগতেছে। ঠিক আছে? ওকে, দেখি একটু কে কে আসলো। ওকে, অলরেডি 22 জন চলে আসছে, অনেকে সালাম দিছো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অনেকে আমাদের পেইড ব্যাচে আসো, যারা আমাদের পেইড ব্যাচে আসো তারা তো অলরেডি আমাকে চিনোই, আর যারা আমাদের পেইড ব্যাচে নাই তারা অনেকে আমাকে চিনে না, আজকে হয়তো প্রথমবারের মতো দেখতেছে, অথবা ওরিয়েন্টেশন লাইভে হয়তো আমাকে দেখছে, অথবা কোনো ভিডিওতে দেখতে পারে, কিন্তু আমার পরিচয়টা একটু তারপরে দিয়ে নেই। আমি দিলকুল ইসলাম ইপু, পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে। তো আমি তোমাদের স্ট্যাটিস্টিক্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই একদম বেসিক টু অ্যাডভান্স পড়াবো। এবং আমাদের এই কোর্সে আমরা শুধু সেকেন্ড পেপারটা পড়বো, এবং সেকেন্ড পেপারের যতটুকু প্রিপারেশন তোমার দরকার এই গ্রুপ থেকে তুমি ইনশাল্লাহ তার বেস্টটুকু পাবা। ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। হ্যাঁ ভাই, আমার স্ট্যাটিস্টিক্স ফোর্থ সাবজেক্ট, ক্লাসগুলো অনেক হেল্পফুল হচ্ছে। সাইমা সামিয়া, ওকে। বিজয়, ভালো লাগে, ওকে গুড। সাবজেক্ট নাই তাও আপনার মুখ দেখার জন্য আসলাম। ভাইজিৎ বাসি, ওই যে দেখো ভাইয়া, ভাইয়া আজকে খুবই ক্লান্ত সারাদিন। আজকে আমি একদম সকাল 7টা থেকে না খাওয়া ছিলাম, তোমাদের ক্লাসে আসার আগে নাস্তা করে আসছি, এখন পর্যন্ত আমি না খাওয়া আছি, কারণ আমার ডিপার্টমেন্টে আজকে একটা প্রোগ্রাম ছিল, নবান্ন অনুষ্ঠান ছিল। তোমরা টেলিভিশন খুললে আজকে হয়তো দেখবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ নবান্ন উৎসব পালন করছে, যেটা দেশের সব প্রায় প্রথম সারির সবগুলা গণমাধ্যম, যমুনা টিভি, 71 টিভি, এই টাইপের 21 টিভি, যতগুলো এখন টেলিভিশনে সবগুলাই আজকের এই অনুষ্ঠানটা কভার করছে, সেখানে হয়তো দেখবা আমাকে। তো আমার আসসালামু আলাইকুম, ক্লাসগুলো অনেক হেল্পফুল। ওকে, মরিয়ম আক্তারিবা, ইনশাল্লাহ। আচ্ছা, যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা আগে একটু পরিসংখ্যান সেকেন্ড পেপারটা সম্পর্কে জানি, যে এখান থেকে কিভাবে কোয়েশ্চেন হয় এবং কি কি চ্যাপ্টার আছে, কিভাবে পড়তে হয় এবং কিভাবে অ্যান্সার করতে হয়। ঠিক আছে? তো চলো আমরা সেই জিনিসটা শুরু করে দিই। প্রথমতই যদি আমরা পরিসংখ্যান বইয়ের যে পাঠ পরিচিতিটা আছে, আমাদের সেকেন্ড পেপারের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো একটু যদি দেখি, প্রথমত আছে প্রবাবিলিটি বা সম্ভাবনা। এই চ্যাপ্টারটা আমরা পড়াবো এখন। আমরা যেহেতু একদম শুরু থেকে শুরু করছি, তাহলে আমরা এই প্রথম চ্যাপ্টারটা পড়াবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা সৃজনশীল মাস্ট আসবে এবং এখান থেকে তুমি অ্যান্সার করবা, কারণ এই অ্যান্সার করাটা ইজি এবং মার্ক পাওয়া যায়। এরপর হচ্ছে দৈব চলক, এটাকে আমি অন স্টার দিলাম। এরপর হচ্ছে গাণিতিক প্রত্যাশা, 2 স্টার চ্যাপ্টার, খুবই ভালো একটা চ্যাপ্টার গাণিতিক প্রত্যাশা, খুবই ভালো লাগে। দ্বিপদী বিস্তৃতি বা দ্বিপদী বিন্যাস যেটাকে বলা, আমরা নবম দশম শ্রেণী, আচ্ছা 9-10 কার কার সায়েন্স ছিল একটু বলো তো। 9-10 কার কার সায়েন্স ছিল? 9-10 কার কার সায়েন্স ছিল একটু বলে দিত। সায়েন্স থেকে কে কে আর্টসে আসছো এবং আর্টসে আসার পরে, বা এই সাবজেক্টটা, পরিসংখ্যান কিন্তু এমন একটা সাবজেক্ট যেটা সায়েন্স থেকেও করা যায়, আর্টস থেকেও করা যায়, আবার কমার্স থেকেও করা যায়, বুঝতে পারছো? এরপর আছে পৈশবিন্যাস, পরিমিত বিন্যাস, সূচক সংখ্যা, নমুনায়ন এবং জীবের পরিসংখ্যান। দেখো টোটাল 9টা চ্যাপ্টার আছে, আমার প্রশ্ন আসবে 8টা। প্রশ্ন আসবে কয়টা? 8টা। অ্যান্সার করতে হবে 5টা। এই 5টায় হচ্ছে 50 মার্ক। 5টায় কত মার্ক? 5টায় হচ্ছে 50 মার্ক। ঠিক আছে? আর 25টা এমসিকিউ, আর 25 হচ্ছে প্র্যাকটিক্যালে। এই টোটাল হচ্ছে 100 মার্ক। পরিসংখ্যান এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টে খুব ইজিলি এ প্লাস পাওয়া যায়, খুব ইজিলি এ প্লাস পাওয়া যায়, কারণ দেখা যায় যে এইখান থেকে যে
প্র্যাকটিক্যাল মার্কটা আছে, এটা স্যারেরা ম্যাক্সিমাম সময় 23, 24 বা অনেক সময় 25 মার্কও দিয়ে দেয়, ঠিক আছে? 23, 24, 25 মার্ক দিয়ে দেয়। এরপরে এই সৃজনশীলে আমি তোমাকে একটা ভরসা দিই, এখানে আমার 9টা চ্যাপ্টার আছে না, 9টা চ্যাপ্টারে তোমাকে 5 নং কত 45টা সিকিউ পড়াবো। জাস্ট এই 45টা সিকিউ পড়াবো। এই 45টা সিকিউ থেকে একদম গ্যারান্টিড চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যে কোনো বোর্ড, তুমি যেই বোর্ডেই হো না কেন 100% কমন পাবা এই 45টা থেকে। কি কমন পাবা? হুবহু না, এটা একটা গাণিতিক সাবজেক্ট, গণিতে জীবনেও হুবহু আসে না। কি আসে? নিয়ম আসে। তোমাকে একটা নিয়ম পড়াবো, তুমি 100 অঙ্ক করতে পারবা, 1000 অঙ্ক করতে পারবা, 1 কোটি অঙ্ক করতে পারবা, ঠিক আছে? এরপর আসে এমসিকিউ। আমি তোমাকে জাস্ট 9টা চ্যাপ্টার না, কতগুলো এমসিকিউ দিব বলো তো? জাস্ট 9টা চ্যাপ্টারে আমি 1000 এমসিকিউ দিব। 9টা চ্যাপ্টারে কতগুলো এমসিকিউ দিব? 1000 এমসিকিউ দিব। এই 1000 এমসিকিউ যদি তুমি পড়তে পারো, মানে দেখো 1000 এমসিকিউ কিন্তু হিউজ কিছু না, পুরো একটা পেপারের জন্য 1000 মাত্র এমসিকিউ, ঠিক আছে? হিউজ কিছু না। এই 1000 এমসিকিউ পড়লে তোমার এখান থেকে 25টা এমসিকিউ, কারণ আমি তোমাকে মিথ্যা কিছু আশ্বাস দিতে চাই না। আমি বলতে পারি যে 500 এমসিকিউ পড়লে তোমার কমন পড়বে, কিন্তু 500 এমসিকিউ পড়লে কমন পড়বে 25টা পড়বে না, 20টা 22টা পড়বে, ঠিক আছে? তাহলে ওই বুদ্ধিও আমার কাছে আছে, কিন্তু আমি চাই তুমি ওকে 1000 এমসিকিউ দিব, তুমি 1000 এমসিকিউ পড়বা, ঠিক আছে? আচ্ছা, স্ট্যাটিস্টিক্স নিয়ে কারো যদি কোনো কৌতূহল থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা, এরপর আমরা একটু সাজেশনটা কন্টিনিউ করি। সাজেশনটা প্রথম দিকে আমরা একদম সাজেশন দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের পৈশু বিন্যাস 1 স্টার দিলাম, পরিমিত বিন্যাস সেটা 1 স্টার দিলাম, সূচক লগারিদম এটাকে যতগুলা সূচক সংখ্যা যতগুলা স্টার পারে দিয়ে দাও, নমুনায়ন খুবই ইজি চ্যাপ্টার, যতগুলা স্টার মন চায় দিয়ে দাও, জীবের পরিসংখ্যান 3 স্টার যেহেতু উঠছে এটা 3 স্টারই, বুঝতে পারছো? এই কয়টা চ্যাপ্টার এখান থেকে দেখো, আমি যদি তোমাকে আরো শর্ট করতে চাই, মানে যারা মনে করো যে ভন্ডামি করছো বা এখন খুব প্রেসার মনে হচ্ছে, তারা জাস্ট 1টা 2টা 3টা, এটা ভালো লাগবে না, যাও তোমাকে এটা বাদ দিলাম, 1টা 2টা 3টা 4টা 5 6, এই 6টা চ্যাপ্টার ভালো করে পড়ো। এই 6টা চ্যাপ্টার যদি ভালো করে পড়ো তাহলে দেখবে তোমার পরিসংখ্যানে সিকিউ এ প্লাস পাওয়ার জন্য ইনাফ, বুঝতে পারছো? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে পরিসংখ্যান রিলেটেড অবশ্যই কোয়েশ্চেন করবা। ওকে, আয়শা আক্তার অনেককে মেনশন করছে, গুড। আফিয়া মেহনাজ, আমার নাই ভাই, আপনার এখানে আমি হিসাব বিজ্ঞানের জন্য জয়েন হইলাম, বাট এই ক্লাস রুটিনটায় সাবজেক্ট দেখছি না। হিসাব আমাদের এই প্ল্যাটফর্মটা টোটালি মানবিকের জন্য, সো এখানে হিসাব বিজ্ঞানটা পাবা না ভাইয়া। তুমি এখান থেকে শুধু বাংলা, ইংরেজি এবং আইসিটি ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? বাংলার জন্য আমাদের হৃদয় ভাই আছে, ইংরেজির জন্য তো ভুনি ভাই আছেই, আর আইসিটির জন্য তো বস পাবেল ভাই, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা আমাদের পড়া শুরু করি। আমাদের পরিসংখ্যানের যে দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায় সেটা হচ্ছে সম্ভাবনা বা প্রবাবিলিটি। এখন সম্ভাবনা জিনিসটা কি? আসলে তোমাকে গল্প বলে পড়াই। আমি পরিসংখ্যানটা সবসময় গল্পের ছলে ছলে পড়াই, এখানে আমি আহামরি কিছু পড়াই না। পরিসংখ্যান সবসময় গল্প, এখানে গল্প ছাড়া কিছুই না। গণিত মানেই মজা। তুমি যদি গণিত একবার বুঝতে পারো, একবার গণিতের লজিক বুঝতে পারো, একবার যদি গণিতের ক্লাস রুটিন নিয়ম বুঝতে পারো, তোমার কাছে গণিত মনে হবে সবচেয়ে ইজি সাবজেক্ট। আচ্ছা দেখো, সম্ভাবনা কি? আমরা বিভিন্ন সম্ভাবনা বলি, যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আজকে জ্বর হওয়ার সম্ভাবনা, আজকে অমুকের আসার সম্ভাবনা, তমুকের ভালো হওয়ার সম্ভাবনা, এই ফলটা ভালো হওয়ার সম্ভাবনা, এই ফলটা খারাপ হওয়ার সম্ভাবনা, দিনটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা। সম্ভাবনা কিন্তু আমরা নানান জায়গায় ব্যবহার করি। তো এই সম্ভাবনাটাকে আমরা এখন গাণিতিক ভাবে প্রকাশ করব, যে কতটুকু সম্ভাবনা আছে, বৃষ্টি হওয়ার কত % সম্ভাবনা আছে, সেই জিনিসগুলো আমরা বের করব, ঠিক আছে? ধরো তোমার 4টা বউ আছে। কয়টা বউ আছে? 4টা বউ একজনের আছে। ধরো আমাদের বনি ভাইয়ের 4টা বউ আছে, ঠিক আছে? এখন এই 4টা বউ থেকে 2টা বউ হচ্ছে খুবই ভালো, ভাইকে অনেক আদর যত্ন করে, ভালোবাসে, আর 2টা বউ আছে হচ্ছে দজ্জাল, যারা হচ্ছে কি করে, ভাইকে পিঠায়। তাহলে এরা কি? মন্দ বললাম, খারাপ না বলি, যেহেতু আমাদের ভাবি হয়, সম্মান দিয়ে আমরা একটু মন্দ বলি, নাকি খারাপ না বলি। ওকে, এখন বনি ভাই কি করছে, যে না 4টা বউ, 2টা ভালো 2টা মন্দ হচ্ছে না, 2টা সমান সমান হয়ে গেছে, তাহলে আমি এক কাজ করি, আরেকটা বিয়ে করি, দেখি এইবারের বউটা ভালো হয় কিনা। এইবারের বউটা যদি ভালো হয় তাহলে আমার 3টা ভালো বউ হয়ে যাবে, ভালোর পরিমাণ বেশি হয়ে যাবে। এই চিন্তা করে কি করছে বনি ভাই, আরেকটা বিয়ে করছে। তাহলে বউ কয়টা হইলো তার? এখন টোটাল বউ হইলো কয়টা? 5টা। টোটাল বউ হইলো 5টা। এখন
এই বউ ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু এটা বের করতে হবে। ভালো হওয়ার সম্ভাবনা, ভালো হওয়ার সম্ভাবনা শর্ট করে লিখলাম, ভালো হওয়ার সম্ভাবনা, অথবা খারাপও তো হইতে পারে বা মন্দও তো হইতে পারে, তাহলে মন্দ হওয়ার সম্ভাবনা বের করতে হবে। মন্দ হওয়ার সম্ভাবনা কিভাবে বের করবে জানো? উপরে হচ্ছে অনুকূল ফলাফল, কি লিখবা? অনুকূল। অনুকূল মানে কি? অনুকূল বাই মোট, এটা লিখবা সবসময়, অনুকূল বাই মোট, অনুকূল বাই মোট। এখন দেখো অনুকূল জিনিসটা কি, অনুকূল জিনিসটা কি? দেখো এই অনুকূল জিনিসটার মানে কি? অনুকূল মানে হচ্ছে ভালো হওয়ার অনুকূল, মানে ভালো কতজন আছে? দেখো ভালো বউ কয়জন আছে? 2 জন, তাহলে অনুকূল হচ্ছে 2। আর মোট কয়টা বউ দেখো তো? মোট হচ্ছে 5টা, মোট হচ্ছে 5টা। তাহলে ভালো হওয়ার সম্ভাবনা কত? 2/5। খারাপ হওয়ার সম্ভাবনা কত? খারাপ হওয়ার অনুকূল ফলাফল 2, কারণ 2টা মন্দ বউ আছে। আর টোটাল বউ কয়টা? 5। এই যে এটা হচ্ছে একটা সম্ভাবনা, এটা একটা কি সম্ভাবনা। আবার বনি ভাইকে যাই বলিও না যে ইপু ভাই আপনাকে এইভাবে পছাইছে, ঠিক আছে? তাহলে কিন্তু আমার চাকরি থাকবে না, এই কাজ করিও না ভুলেও। আচ্ছা এখন আসো আমরা এই জিনিসগুলো নিয়ে একটু বিস্তারিত পড়ি, ঠিক আছে? বনি ভাই হয়তো ক্লাসই দেখতেছে, ক্লাস থেকে বের হইলে আজকে পিটাবে। আচ্ছা দেখো সম্ভাবনা, সম্ভাবনা অলরেডি একটু ধারণা দিছি তোমাদের, সম্ভাবনা অলরেডি তোমাদেরকে একটু ধারণা দিছি। এখন সম্ভাবনার কিছু মৌলিক জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আগে একটু সংজ্ঞা পড়তে হবে। দেখো যে কোনো জিনিস পড়তে গেলে আগে তার সম্পর্কে বিস্তারিত বেসিক গুলো পড়তে হবে। তাহলে আমরা যেহেতু সম্ভাবনা পড়বো তার আগে আমরা কিছু জিনিস একটু পড়ি। দেখো প্রথমত আমরা একটু পরীক্ষাটা দেখি। পরীক্ষা কি? যেমন আমরা এসএসসি পরীক্ষা দিছি। এসএসসি পরীক্ষা কেন দিছি? ভালো একটা জিপিএ পাওয়ার জন্য বা ফাঁস করে আমরা কলেজে যাওয়ার জন্য। তার মানে পরীক্ষা দেওয়ার একটা উদ্দেশ্য ছিল, এবং ওই পরীক্ষাকে আমরা একদিন দিছি বা একদিনের চেষ্টায় পরীক্ষা দিছি। এই কাজটা কিন্তু আমরা বারবার করছি, প্রত্যেক দিন যায় পরীক্ষা দিছি, বা ওই পরীক্ষার জন্য আমরা বারবার প্রিপারেশন নিছি, মডেল টেস্ট পরীক্ষা দিছি, এমসিকিউ পরীক্ষা দিছি, বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে দিতে ওটার প্রিপারেশন নিছি। তার মানে পরীক্ষা হচ্ছে একটা উদ্দেশ্য থাকবে এবং এই কাজটা বারবার করা লাগবে। কি কি বললাম? পরীক্ষার আমার একটা উদ্দেশ্য আছে যে আমি পাস করবো, কলেজে যাবো, অথবা A+ পাবো, ভালো পাত্র দেখে, সুন্দর একটা পাত্র দেখে বিয়ে করব, অথবা আমি ফেল করবো, ফেল করলে রিক্সা চালাবো, আর একজন যে ফেল করছে তাকে বিয়ে করব। একটা উদ্দেশ্য কিন্তু আছে। এই উদ্দেশ্যের জন্য তুমি কি করলা? বারবার একটা কাজ করলা, প্রত্যেকদিন যায় পরীক্ষা দিচ্ছ, বা প্রত্যেকদিন পড়াশোনা করতেছো, বারবার পড়াশোনা করতেছো, বারবার ক্লাস করতেছো, এক্সাম দিতেছো, এই যে বারবার কাজটা করতেছো, এটাই হচ্ছে পরীক্ষা। তাহলে দেখো পরীক্ষা কি? পরীক্ষা হচ্ছে দৈব পদ্ধতিতে কতগুলো নির্দিষ্ট শর্তাদি। এটা একটা শর্ত হইতে পারে, অনেকগুলো শর্ত হইতে পারে। একটা শর্ত হইতে পারে, অনেকগুলো শর্ত। যেমন তোরা পরীক্ষায় ফাঁস, পরীক্ষা দেওয়ার, তুমি এসএসসি পরীক্ষা দিতেছো, কতগুলো উদ্দেশ্য আছে। প্রথমত তুমি পাস করতে চাও, A+ পাইতে চাও, ভালো একটা কলেজে ভর্তি হইতে চাও, নিজের যোগ্যতার প্রমাণ করতে চাও, অনেকগুলো শর্ত না? এই অনেকগুলো শর্তের অধীনে একটা কাজ তুমি কয়বার করছো? একাধিকবার করছো বা বারবার করছো। এই বারবার করাটাকে বলা হয় কি? পরীক্ষা। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? এরপরে হচ্ছে চেষ্টা। চেষ্টা হচ্ছে পরীক্ষায় তুমি একটা কাজ একটা শর্তের জন্য বারবার করছো, কিন্তু চেষ্টা হচ্ছে এই কাজটা একবার করতেছো। তোর আমার ক্লাসটা একবার করে তুমি বোঝার চেষ্টা করতেছো, এটা হচ্ছে চেষ্টা। একবার করাটা চেষ্টা, আর বহুবার করা, এই যে একাধিকবার করাটা হচ্ছে পরীক্ষা, আর একবার করাটা হচ্ছে চেষ্টা। মনে থাকবে, কমার্সের প্রশ্ন আসে যে চেষ্টা কাকে বলে। চেষ্টা হচ্ছে নির্দিষ্ট কতগুলো শর্ত বা একটি শর্তের অধীনে কোনো একটি কাজ একবার সম্পন্ন করাকে বলা হয় চেষ্টা। আর পরীক্ষা কি? নির্দিষ্ট শর্তের অধীনে বা একটি শর্তের অধীনে একই কাজ বারবার করাটাকে বলা হয় পরীক্ষা। এখন আসলে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র হচ্ছে কোনো একটা দৈব পরীক্ষা, এই যে পরীক্ষার মাধ্যমে তুমি যে ফলাফলটা পাবা, যেমন মনে করো তুমি A+ পাও, ভালো কলেজে ভর্তি, ভালো কলেজ ভর্তি, হ্যাঁ, এরপরে মনে করো একটা সুন্দরী বউ, সুন্দরী বউ, এই সবগুলাকে নিয়ে যদি তুমি একটা সেট দাও, এই সেটটা কি তোমার সবগুলা ফলাফল একসাথে লিখলাম, এই সবগুলা সেট ফলাফল যখন একসাথে হয়ে একটা সেট গঠন করে, এই যে সবগুলা ফলাফল, সম্ভাব্য সবগুলা ফলাফল একত্রিত হয়ে যে সেট গঠন করে, সেটাই হচ্ছে তার নমুনা ক্ষেত্র। এই যে ধরো বনি ভাইয়ের কয়েকটা গার্লফ্রেন্ডের নাম বলো তো কেউ। যেমন গতকালকে দেখলাম যে আনিকা বললো, আনিকা, সাদিয়া, ঠিক আছে? ধরো বনি ভাই ভালো বউ পাইতে চায়, কি করতে চায়? ভালো বউ পাইতে চায়।
এখন সে একবার বিয়ে করলো, এটা তার চেষ্টা, ভালো হইতেও পারে নাও হইতে পারে। তো এরপরে কি করলো, সে আরো বিয়ে করলো, কারণ আরো ভালো ভালো বউ পাইতে চায়, আরো একবার করলো, আরো একবার করলো, আরো একবার করলো। এই যে বারবার করতেছে, বারবার করাটা হচ্ছে পরীক্ষা, আর একবার করাটা, একটা বিয়ে করাটা চেষ্টা। বুঝতে পারছো? এখন সে যে অনেকবার একটা পরীক্ষা করলো বা অনেকবার বিয়ে করলো, তার একটা রেজাল্ট হয়েছে না, সে মনে করো সাদিয়া ভাবিকে বিয়ে করছে, আনিকা ভাবিকে বিয়ে করছে, আরো কতগুলো নাম লিখলাম, আনিকা, সাদিয়া, আর কি লেখা যায়, ধরো মিম, হ্যাঁ, তাবাসসুম, কঠিন না, এরকম দেখো চারটা ফলাফল একসাথে লিখলাম, সেট লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট এবং মাঝখানে কমা দিলে কি হয়, এটা সেট হয়, এই সেট লিখলাম, তাহলে এটা কি হয়ে গেল, একটা নমুনা ক্ষেত্র। বুঝতে পারছো? তাহলে পরীক্ষার ফলাফল গুলাকে সবগুলাকে একত্রে সেট আকারে প্রকাশ করলে যেই সেট পাওয়া যায় সেই সেটকে বলা হয় নমুনা ক্ষেত্র। আশা করি বুঝাইতে পারছি। ওকে, সাদিয়া ভাবি, ফরদিন প্রভাত, সাদিয়া ভাবি, ওকে, আনিকা এক্স ভাইয়া, হ্যাঁ, ওকে, গুড। দেখো এরপর হচ্ছে দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। দৈব পরীক্ষা কি, বনি ভাই যে বিয়ে করতেছে, সে ধরো সাদিয়াকে বিয়ে করলো, হ্যাঁ, সাদিয়াকে বিয়ে করলো, কেন বিয়ে করছে, ভালো একটা বউ পাওয়ার জন্য, যাতে তাকে আদর সুহাগ যত্ন করে, হ্যাঁ, সেই জন্য সাদিয়াকে বিয়ে করছে। তাহলে সাদিয়াকে বিয়ে করলে হয় সে ভালো হইতে পারে বা খারাপও কিন্তু হইতে পারে, মন্দও কিন্তু হইতে পারে। তাহলে আমি জানি যে বনি ভাই যদি সাদিয়া ভাবিকে বিয়ে করে, তাহলে এই সাদিয়া ভাবি কি কি হইতে পারে, ভালো হইতে পারে বা মন্দ হইতে পারে। দুইটা হওয়ারই কিন্তু পসিবিলিটি সমান সমান। তুমি একজনকে বিয়ে করবা, সে ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, এখন তুমি শিওর দিয়ে বলতে পারো না সে ভালোই হবে বা সে খারাপই হবে। মানে দুইটা হওয়ারই সম্ভাবনা আছে এবং 50-50 সম্ভাবনা আছে। ভালো হওয়ারও 50% সম্ভাবনা আছে, মন্দ হওয়ারও 50% সম্ভাবনা আছে। এরকম যে কোনো একটা পরীক্ষার ফলাফল কি হবে আমরা জানি, যে হয় ভালো হবে নাইলে মন্দ হবে, এবং দুইটারই সম্ভাবনা কেমন থাকবে, সমান থাকবে। এরকম একটা পরীক্ষা হচ্ছে দৈব পরীক্ষা। এরকম একটা পরীক্ষা কি, দৈব পরীক্ষা। যেমন তুমি একটা কয়েনকে নিক্ষেপ করলাম, কয়েন এরকম আমরা টস করি না, কয়েনের মধ্যে শাপলা থাকে, দান থাকে, হয় শাপলা আসে নাইলে দান আসে। আমরা জানি যে এই দুইটাই আসবে, হয় দান নাইলে শাপলা, কিন্তু কোনটা আসবে আমরা শিওর জানি না। দুইটা আসার সম্ভাবনা কিন্তু 50% 50%। এই জিনিসটা একটা দৈব পরীক্ষা। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো কিনা? ওকে, এই হচ্ছে দৈব পরীক্ষা। ক্লিয়ার? এরপরে দেখো নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র, ঘটনা। অলরেডি আমরা নমুনা ক্ষেত্র জিনিসটা কি এটা বুঝছি। নমুনা ক্ষেত্র হচ্ছে পরীক্ষার সবগুলো ফলাফল একত্রে করে সেটে প্রকাশ করলে সেটাকে বলা হয় নমুনা ক্ষেত্র। বুঝতেছো কিনা? ক্লাস বুঝতেছো কিনা? না বুঝলে ডিরেক্ট কোয়েশ্চেন করবা, একদম নিজের ভাই মনে করে কোয়েশ্চেন করবা। আমি এখানে আসছি মানে তোমাকে ফাঁকি দিতে আসিনি। তোমার যত সমস্যা আছে, যত কনসেপ্টে ঘাটতি আছে, সবগুলাকে পানি পানি করতে আমি তোমার সাথে আছি, ঠিক আছে? সো কোয়েশ্চেন করে ফেলবা। ক্লিয়ার? গুড। এই ক্লিয়ার কথাগুলো বললে আমার একদম মনে করো কলিজা ঠান্ডা হয়ে যায়। মনে হয় যে কষ্ট করতেছি, আমি কিন্তু আজকে ক্লাসে না খাই আসছি, মনে হয় যে এই যে কষ্টগুলো করতেছি এই কষ্টটা সফল। এই যে আমাদের বনি ভাই কিন্তু চলে আসছে। ভাই আসেন, আপনাকে পচাচ্ছিলাম এতক্ষণ। কেন? এই যে একটু স্লাইডটা দেখেন, তাহলে বুঝবেন আপনাকে কিরকম পচাচ্ছি। এই যে সাদিয়া, আরে এই যে ও সাদিয়া কেসুস কিনা, ও এতগুলা ভাই চারটা দিলাম, আরেকটা করা আমার একটা হইলেই হবে, ম্যানেজ করতেছি ভাই। এই যে চারটা ছিল, দুইটা ভালো দুইটা মন্দ, এখন আরেকটা করাতে চাইছি যাতে আরেকটু ভালোবাসা বেশি রাখো। ভালোগুলো আমাকে দাও ভাই, নিব না আমি, ছোট মানুষ আমি ভিডিও বানাইতে আসলাম। দেখছো ভাই, বলছিলাম না যে ক্লাস শেষ হলে আমাকে ধরবে, ক্লাস শেষ হওয়ার আগে চলে আসছে। ওকে, তাহলে আমরা নমুনা ক্ষেত্র কিন্তু অলরেডি বলে ফেলছি যে কোনো একটা পরীক্ষার মাধ্যমে যে ফলাফলগুলো হবে, ফলাফলগুলো একত্রে সেটের মাধ্যমে প্রকাশ করাটাকে বলা হয় কি, নমুনা ক্ষেত্র। এরপরে আসো, কোন একটা দৈব পরীক্ষার সম্ভাব্য সবগুলো ফলাফলই হচ্ছে নমুনা ক্ষেত্র। আর নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা উপাদানকে বলা হয় নমুনা বিন্দু। অর্থাৎ এই যে বনিভাইয়ের যে চারটা বউ ছিল, আমি আগের স্লাইডেই চলে যাই, এখানে যে চারটা বউ ছিল, আনিকা, সাদিয়া, মিম, তাবাসসুম, এই প্রত্যেকটাকে তুমি যদি আলাদা আলাদা ভাবে দেখাও, ধরো আনিকাকে তুমি আলাদা করলা, আনিকাকে তুমি আলাদা করলা, তাহলে এই আনিকা হচ্ছে একটা নমুনা বিন্দু। তুমি সাদিয়াকে আলাদা লিখলা, সাদিয়াকে আলাদা লিখলা, এটা একটা নমুনা বিন্দু। তুমি মিমকে আলাদা লিখলা, এই মিম একটা নমুনা বিন্দু। বুঝতে পারছো? তাহলে নমুনা বিন্দু কি, কোন একটা নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা আলাদা আলাদা উপাদানকে বলা হয় নমুনা
বিন্দু বলো তো বুঝতে পারছো কিনা? নমুনা বিন্দু জিনিসটা বুঝতে পারছো কিনা? নমুনা বিন্দু জিনিসটা বুঝছো কিনা? গুড ক্লাস। গনি ভাই সাদিয়া ভাবে আপনাকে ডাকে। গনি ভাইয়ের 5টা ওকে নিয়ে জানা না, এতগুলো বাকি আছে আমাদের। গুড, ক্লিয়ার, গুড। আচ্ছা, তাহলে নমুনা বিন্দু, নমুনা বিন্দু হয়ে গেল। নমুনা বিন্দু কি? কোন একটা দৈব পরীক্ষার প্রতিবার চেষ্টায় প্রাপ্ত, যে প্রত্যেকবার চেষ্টায়, একবার চেষ্টা করে কিন্তু একটা বই বিয়ে করছে। প্রথমবার মনে করো সাদিয়া ভাবি, পরে মনে করো আনিকা ভাবি, পরে মিম, পরে তাবাসসুম। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা, এই আলাদা আলাদা হচ্ছে নমুনা বিন্দু, ঠিক আছে? আর নমুনা ক্ষেত্র হচ্ছে সবগুলো একসাথে, এই হচ্ছে নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দু। এখন আসো আমরা পড়ব ঘটনা। ঘটনা কথাটাও তো বলি যে ঘটনা কিন্তু ঘুইটা গেছে, ঠিক আছে? ওই যে আমাদের লাইভটাও ছিল এরকম, এই ঘটনা কিন্তু বইটা গেছে। কি ঘটনা? ঘটনা হচ্ছে ফ্রিতে তোমাকে টেস্টে A+ বানানো হবে, এই যে একটা ঘটনার কথা বললাম। এরকম আমরা ঘটনার কিন্তু বারবার বারবার প্রত্যেক দিন বলি, প্রত্যেক দিন মিনিমাম ঘটনা শব্দটা মানুষ 4 থেকে 5 বার বলি, কিন্তু এই ঘটনারও যে কিছু প্রকারভেদ আছে বা এটারও যে গাণিতিক রূপ আছে সেটা কিন্তু আমরা বুঝি না। আচ্ছা, ঘটনা হচ্ছে, দেখো বনি ভাই যে বিয়ে করলো, তার বউ হয় ভালো হবে, না হয় কি হবে, মন্দ হবে। এখন তুমি শুধু ভালোগুলাকে নিলা, ঘটনা কিন্তু দুইটা এখানে, একটা হচ্ছে ভালো হবে আর একটা খারাপ হবে। তাহলে ভালোগুলা একটা ঘটনা, খারাপটা একটা ঘটনা। তাহলে ভালো হওয়া, এই যে বলছে কোন দৈব পরীক্ষার নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূলে, তার নির্দিষ্ট বৈশিষ্ট্যটা হচ্ছে ভালো হওয়া, ভালো বউ হওয়া। অনুকূলে মানে কি? পক্ষে প্রাপ্ত প্রতিটি ফল বা একাধিক ফল। তারা ভালো কে কে ছিল? মনে করলাম যে সাদিয়া ভাবে আর আনিকা ভাবে হচ্ছে ভালো, হ্যাঁ, সাদিয়া আর আনিকা ভাবে হচ্ছে ভালো। তাহলে এই যে দুইটাকে একসাথে করে লিখলাম না? ফলাফল সেটকে ঘটনা বলা হয়, অনুকূল ফলাফল। আর বাকি যে দুইজন ছিল তারা মনে করো মন্দ, তাদেরকে আমি লাল কালি দিয়ে লিখতেছি কারণ তারা মন্দ। তাহলে মিম আর হচ্ছে তাবাসসুম, হ্যাঁ, এই যে তারা মন্দ, তারাও কিন্তু একই বৈশিষ্ট্য, মানে এই যে অনুকূলে প্রাপ্ত ফলাফল, মন্দ হওয়ার অনুকূলে প্রাপ্ত ফলাফল এরা, ভালো হওয়ার অনুকূলে প্রাপ্ত ফলাফল ওনারা। তাহলে এই যে একই অনুকূলের ফলাফল, এটাকে বলা হয় একটা ঘটনা। এটা একটা ঘটনা, এটাও একটা ঘটনা। বুঝতে পারছো ঘটনা জিনিসটা কি? এই জিনিসটা বুঝছো কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, পানি পানি কিনা বলো। আচ্ছা, এখন হচ্ছে সরল ঘটনা। সরল ঘটনা হচ্ছে যদি একটা উপাদান থাকে, দেখো এখানে উপাদান কয়টা? 1 2, 1 2, এটা সরল ঘটনাটা, এটা একটা যৌগিক ঘটনা। এটা কি ঘটনা? যৌগিক ঘটনা। অর্থাৎ কোন একটা ঘটনার নমুনা ক্ষেত্র যদি 2টা উপাদান থাকে বা 2 এর বেশি উপাদান থাকে তখন সেটা যৌগিক। আর যদি একটা উপাদান থাকে, এই যে একটি মাত্র বিন্দু থাকে, যদি একটি মাত্র বিন্দু থাকে তাহলে সেটাকে বলা হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সরল ঘটনা। আর যদি একাধিক নমুনা পয়েন্ট থাকে, যদি একাধিক নমুনা পয়েন্ট থাকে তখন সেটাকে বলা হয়, একাধিক নমুনা বিন্দু থাকলে সেটাকে বলা হয় যৌগিক ঘটনা। বুঝাইতে পারছি? তাহলে একটা হইলে ক্লিয়ার, ওকে গুড। এরপরে আসো সমসম্ভাব্য ঘটনা। সমসম্ভাব্য ঘটনা অলরেডি তোমাদের বোঝা হয়ে গেছে। কি বলছিলাম? বনি ভাই 4টা বউ আছে, 2টা ভালো 2টা মন্দ। এখন সে আরো একটা বিয়ে করবে, আরো একটা বিয়ে করলে নতুন যে বউটা আসবে সে ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, 2টা হওয়ারই কিন্তু সম্ভাবনা সমান সমান। সে ভালো হওয়ার সম্ভাবনা 50%, মন্দ হওয়ার সম্ভাবনাও 50%। এই যে একটা ঘটনা, সে ভালো হইতে পারে বা মন্দও হইতে পারে, এইটাকে বলা হয় সমসম্ভাব্য ঘটনা। কোন একটা মুদ্রা তুমি নিক্ষেপ করলা, ওই মুদ্রা নিক্ষেপ করলে হেড অথবা টেল আসার সম্ভাবনা কি? সমান সমান, দুইটাই 50-50। এরকম যে সম্ভাবনাটা আছে সেটাকে বলে 50-50 সম্ভাবনা বা সমসম্ভাবনা বা ইকুয়াল লাইকলি ইভেন্ট। এটাকে ইংরেজিতে কি বলে? তোমরা একটু ইংরেজি টার্মগুলো দেখো, আমি কিন্তু স্লাইডে সবগুলো ইংরেজি টার্ম লেখা আছে। ইংরেজি টার্মগুলো শিখতে পারলে ভালো, না শিখতে পারলে খারাপ না, বাট যদি শিখতে পারো তাহলে খুবই ভালো হয়। এরপর দেখো পরস্পর বর্জনশীল ঘটনা। পরস্পর বর্জনশীল ঘটনা। এখন পরস্পর বর্জনশীল ঘটনাটা কি? ধরো 2টা ঘটনা আছে। কি আছে? 2টা ঘটনা আছে। 2টা ঘটনার মধ্যে যদি কোনো মিল না থাকে, 2টা ঘটনার মধ্যে যদি কোনো মিল না থাকে তাহলে সেটা বর্জনশীল ঘটনা। এই রকম কাহিনী কিন্তু হয়। ধরো আমরা 2 বন্ধু একটা বিষয় নিয়ে কথা বলতেছি, ধরো কোথাও একটা মারামারি লাগছে, ওইটা নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? মারামারি নিয়ে এটা নিয়ে কথা বলতেছি। আরেকজন বন্ধু এসে কি বলতেছে? সে আরেকটা ঘটনা বলা শুরু করেছে। সে মনে করো কোথাও ডিজে কনসার্ট হচ্ছে, এটার কথা বলতেছে। তাহলে দেখো তো 2টা ঘটনার মধ্যে কি কোনো মিল আছে?
দুইটা ঘটনার মধ্যে কোনো মিল নাই, দুইটা ঘটনার মধ্যে যদি মিল না থাকে তাহলে সেটাকে বলা হয় পরস্পর বর্জনশীল ঘটনা। বুঝতে পারছো? কারণ আমরা কথা বলতেছিলাম মারামারি নিয়ে, এখানে আরেকজন আইনা ডিজে পার্টির কথা ঢুকাই দিছে, তাহলে কি এটা মিললো? দুইটা জিনিসের মধ্যে মিললো না, তার মানে এটা হবে পরস্পর বর্জনশীল ঘটনা। যেমন হইতে পারে তুমি একটা মুদ্রা নিক্ষেপ করলা, হেড এবং টেল, তুমি একটা ছক্কা নিক্ষেপ করলা, ছক্কা নিক্ষেপ করলে কি হয় 1 2 3 4 5 6, এখানে আসলে 1 2 3 4 5 6, ওখানে আসলে হেড টেল, দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই, তার মানে এটা একটা পরস্পর বর্জনশীল ঘটনা। আর যেটাকে সেট আকারে প্রকাশ করলে আমরা বলি নিশ্চেদ সেট। নিশ্চেদ সেট, নিশ্চেদ সেট মানে কি? দেখো ধরো একটা সেট A ইজ ইকুয়াল টু A B C, আর একটা সেট মনে করো 1 2 3 4, বলো তো এই দুইটা সেটের মধ্যে কি কোনো মিল আছে? কোনো মিল নাই, মিল নাই মানে এটা একটা বর্জনশীল ঘটনা। বুঝতে পারছো? ওকে, আচ্ছা পাবেল ভাইকে নিয়েও এক্সাম্পল দিব, যাও সমস্যা নেই। এরপর দেখো পরস্পর বর্জনশীল ঘটনা, সরি অবর্জনশীল ঘটনা। অবর্জনশীল ঘটনা মানে কি? দুইটা ঘটনার মধ্যে মিল আছে, দুইটা ঘটনার মধ্যে কি আছে? মিল আছে। যেমন মনে করো আমি মারামারি নিয়ে কথা বলতেছি, এখন আরেকজন আসলো আয়সা বললো ও আচ্ছা ওই মারামারির কথা বলতেছিস, ওইটার কাহিনী তো ওইটা, তাহলে সেও কিন্তু ওই ঘটনা নিয়ে বললো, তাহলে দুইটা ঘটনার মধ্যে মিলে গেল, মিলে যাওয়াটা এটা হচ্ছে অবর্জনশীল ঘটনা। যেমন মনে করো তুমি কি করলা, একটা ছক্কা নিক্ষেপ করলা, ছক্কা নিক্ষেপে কি হইতে পারে 1 2 3 4 5 6 7, এটা একটা ছক্কা নিক্ষেপ। আরো একটা ছক্কা নিক্ষেপ করলা, এই পাশে আরো একটা ছক্কা নিক্ষেপ করলা 1 2 3 4 5 6, ছক্কা বুঝো তো? এই যে লুডো খেলায় যে এই করে না ছক্কা, এটা। তাহলে দুইটা ঘটনার মধ্যে দেখো সবগুলা মিলে গেছে, সবগুলা নাও মিলতে পারে, কখনো কখনো একটা মিললেও সেটা অবর্জনশীল ঘটনা, অর্থাৎ মিললেই হলো, একটা মিলক আর সবগুলা মিলো মিললেই হলো সেটা একটা অবর্জনশীল ঘটনা। বুঝছো? ওকে গুড, এই যে তোমরা বুঝতে পারলেই সফল। ওকে, খুব আনন্দ লাগে যখন তোমরা কমেন্ট করো যে ভাই বুঝছি, ক্লিয়ার, তখন হচ্ছে এই কষ্টগুলা বা কোনো পরিশ্রম কাজ করে না। এখন দেখো নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা কি? ধরো কোনো একটা ঘটনা ঘটবেই 100% শিওর, সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা। সেটা কি ঘটনা? নিশ্চিত ঘটনা। এমন ঘটনা খুবই কম, বাস্তবে উদাহরণ খুবই কম, কারণ সব ঘটনায় নিশ্চিত যে ঘটবে এরকমটা কিন্তু কোনো পসিবিলিটি নাই। যেমন নিশ্চিত ঘটবে ঘটনা কি? বনি ভাই যদি মুখ থেকে আজকে বলে যে তোমাদেরকে 1 কোটি টাকা ফ্রি দিব, এটা একটা নিশ্চিত ঘটনা, কারণ তোমাকে ফ্রি দিয়ে দিচ্ছে। এখানে বললো যে 1,45,000 টাকা ফ্রি স্কলারশিপ দিব, দিয়ে দিছে, এটা একটা নিশ্চিত ঘটনা। অর্থাৎ যেটা 100% ঘটবে সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা। এই ছক্কাতে 7 দিয়ে দিছি রে, থ্যাংক ইউ। ওকে, নিশ্চিত ঘটনা। এরপরে আছে অনিশ্চিত ঘটনা, যেটা জীবনেও ঘটবে না, যেটা জীবনেও ঘটবে না। জীবনে ঘটবে না এমন একটা উদাহরণ কি হতে পারে? বললো সূর্য পূর্ব দিকে উঠবে, সরি সূর্য পশ্চিম দিকে উঠবে। জীবনে কি সূর্য কোনোদিন পশ্চিম দিকে উঠবে? তাহলে এই ঘটনাটা হচ্ছে অনিশ্চিত ঘটনা। ওকে, এরপরে আসো অসম্ভব ঘটনা। এই অনিশ্চিত এবং অসম্ভব প্রায় সিমিলার। এখন অসম্ভবটা কি? অনিশ্চিত হচ্ছে যেটা জীবনেও ঘটবে না, মানে একদম আন্দাজে একটা কথা বললাম, এটা হচ্ছে অনিশ্চিত। আর অসম্ভব হচ্ছে যেটা ঘটে কিন্তু যতটুকু তুমি বলবা ততটুকু ঘটবে না, সেটা হচ্ছে অসম্ভব। যেমন একটা মুদ্রা নিক্ষেপ করলে হেড অথবা টেল আসবেই, হেড অথবা টেল আসবেই, এটা কিন্তু অনিশ্চিত না, এটা নিশ্চিত যে হেড অথবা টেল আসবে। কিন্তু তুমি বললা যে একটা মুদ্রা নিক্ষেপ করছে, এটার মধ্যে হেডও আসবে আবার টেলও আসবে, এটা কি জীবনে করতে পারে? একই সাথে একটা মুদ্রার শাপলাও আসবে আবার মানুষও আসবে, এটা কি জীবনে হইতে পারে? এটা কিন্তু হইতে পারে না। তাহলে এই ঘটনাটা হচ্ছে অসম্ভব ঘটনা। হ্যাঁ এটাই গুড। স্মৃতি, আহা জি ভাইয়া বুঝছি, সাইমন গুড। এরপরে আসো নির্ভরশীল ঘটনা বা অধীন ঘটনা। নির্ভরশীল ঘটনা কি? একটা জিনিস ঘটলে আরেকটা ঘটবে, এটা হচ্ছে নির্ভরশীল ঘটনা। অনির্ভরশীল কি? যে এই ঘটনাটা যে ঘটবে এটা কারোর উপর নির্ভর করে না। যেমন নির্ভরশীল ঘটনা কি হইতে পারে? ধরো সূর্য যদি উঠে তাহলে তাপমাত্রা বাড়বে, সূর্যের তাপ বাড়লে তাপমাত্রা বাড়বে, তাহলে এই যে সূর্যের তাপটা কিন্তু সূর্যের উপর নির্ভরশীল,
এই ঘটনাটাকে বলা হয় নির্ভরশীল ঘটনা। যখন একটা ঘটনা আরেকটা ঘটনার উপর নির্ভর করে সেটাকে নির্ভরশীল ঘটনা বলে। যেমন মনে করো একটা ঝুড়ি, ধরো এই একটা ঝুড়ি, এই ঝুড়িতে তোমার লাল বল আছে 3টা, লাল বল আছে, সাদা বল আছে 3টা এবং সবুজ বল আছে 3টা। ঠিক আছে, এই ঝুড়ি থেকে তুমি যদি একটা লাল বল উঠাও, তাহলে বলো তো লাল বল উঠার সম্ভাবনা কত? লাল বল উঠার সম্ভাবনা কত? কি বলছিলাম? অনুকূল ডিভাইডেড বাই মুট, অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মুট। এখন বলো তো লাল বলের ক্ষেত্রে অনুকূল কত? লাল কয়টা আছে? লাল আছে 3টা, তাহলে অনুকূল হচ্ছে 3। আর মুট বল কয়টা? 9টা। মুট বল কয়টা? 9টা। তাহলে এটা आंसर হলো 1/3, তাহলে 1/3। ঠিক আছে, এখন একটা বল উঠায় ফেললাম, একটা বল উঠায় ফেলছো কি মানে কি? একটা বল এখান থেকে উঠায় ফেললাম মানে একটা লাল বল এখান থেকে বেনিশ হয়ে যাবে, ঠিক না? একটা লাল বল আর থাকলো না। এখন তুমি যদি লাল কত হওয়ার সম্ভাবনা আছে? লাল এখন যদি বের করতে যাও তাহলে দেখো এখন কিন্তু অনুকূল ফলাফল 2, অনুকূল ফলাফল কত? 2। আর মুট কয়টা আছে এখন? মুট কিন্তু এখন 8টা। মুট কয়টা? 8টা। তাহলে এটাকে যদি কাটাকাটি করো তাহলে হবে 1/4, 1/4। দেখো তো দুই ক্ষেত্রে সম্ভাবনা কি পাল্টে গেল না? এইখানে হইলো 1/3, এখানে হইলো কত? 1/3, আর এখানে হয়ে গেছে 1/4। তাহলে এই ঘটনাটার উপর কিন্তু এইটার সম্ভাবনাটা নির্ভর করছে। ঠিক আছে, এই ঘটনাটা যেহেতু ঘটছে এই জন্য কিন্তু এইটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে একটা ঘটনার উপর আরেকটা ঘটনা নির্ভর করলো, এইটাকে বলা হয় নির্ভরশীল ঘটনা। এটাকে কি বলা হয়? নির্ভরশীল ঘটনা। ওকে অনেকে आंसर দিছিল যে 1/3, 3/9। হ্যাঁ 3/9 মানেই তো 1/3, যদি কাটাকাটি করো তাহলে 1/3 হয়ে যাবে। ওকে 1/4 মরিয়ম আক্তার ইবা, নাসিমা রহমান, সামিয়া আক্তার, সাইমা 2/8। হ্যাঁ 2/8 যে কথা 1/4 একই কথা। বুঝতে পারছো? তাহলে এই যে একটা ঘটনা আরেকটা ঘটনার উপর নির্ভর করে এইটাকে বলা হয় নির্ভরশীল ঘটনা। আর যদি নির্ভর না করে তখন সেটা হবে অনির্ভরশীল ঘটনা। এই হচ্ছে সহজ ব্যাখ্যা। এখন আসো আবার আরো জিনিস আছে, পরিপূরক ঘটনা। পরিপূরক ঘটনা, এর আগে আসো পরিপূরকটা বুঝি কি। যেমন সেটের মধ্যে আমরা পূরক সেট করছিলাম, যারা ছোটবেলায় এসএসসি তে গণিত পড়ে আসছো, যে ইউ একটা সেট থাকতো, মনে করো 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আরেকটা মনে করো এ সেট, যেটা হচ্ছে 2 4 6। এখন যদি তোমাকে বলে যে এ পূরক নির্ণয় করো, কি নির্ণয় করো? এ পূরক নির্ণয় করো। তাহলে দেখো কিভাবে নির্ণয় করতাম? এ পূরক, এ কমপ্লিমেন্ট অথবা এ এর উপরে এরকম ভার থাকতো। ঠিক আছে, এটার মানে হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ এর উপাদানগুলো থেকে এ এর উপাদানগুলো বাদ দিতে হবে। তাহলে आंसर কত বলো তো? आंसर হবে হচ্ছে 2 4 6 বাদ, 2 4 6 বাদ। তাহলে आंसर হলো 1 3 5 7, 1 3 5 7। তাহলে এই যে आंसरটা আসলো, এই आंसरটা হচ্ছে এ এর পূরক। এটা কি এ এর পূরক? এর পূরক। তাহলে পূরক কাকে বলে বলো? নিজের উপাদানগুলো বাদে বাকি যে উপাদানগুলো আছে, মোট ঘটনা। এই সার্বিক সেট মানে কি মোট ঘটনা। মোট ঘটনার মধ্যে নিজের ঘটনাগুলো বাদে বাকি যে ঘটনা আছে সেগুলো হচ্ছে সার্বিক ঘটনা। যেমন আমরা আগের স্লাইডে যদি দেখি, দেখো মোট এখানে লাল বল আমরা কয়টা দিয়েছিলাম? 3টা। আর মোট বল কয়টা? 9টা। এইখান থেকে তুমি যদি লালের পূরক বের করতে চাও, তাহলে লালের পূরক হচ্ছে বাকি 6টা, মানে নিজে বাদ। যার পূরক সে নিজে বাদ, নিজে বাদে বাকি যা থাকবে তা হচ্ছে তার পূরক। তাহলে লাল 3টা বাদ দিলে 3টা সাদা 3টা সবুজ। তুমি যদি বলো সাদার পূরক, তাহলে সাদা 3টাকে বাদ দাও, সাদা 3টা বাদ দিলে লাল 3টা থাকে, সবুজ 3টা থাকে। বুঝতে পারছো? এই জিনিসটা হচ্ছে সম্পূরক বা পূরক ঘটনা। এরপরে সব সম্পূরক ঘটনা। সম্পূরক ঘটনা হচ্ছে পরস্পর দুইটা বর্জনশীল ঘটনার মধ্যে মিল ঘটনাগুলো, কেবল যেগুলো মিলে। যেমন এইটা আর এটার যদি সম্পূরক বের করতে চাও, দেখো সম্পূরক হচ্ছে যে উপাদানগুলো জাস্ট মিললো, যে উপাদানগুলো জাস্ট মিললো। যেমন কি কি মিললো? 2 4 6, এটা হচ্ছে সম্পূরক ঘটনা। 2 4 6, 2 4
6 তাহলে পূরক হচ্ছে নিজে বাদে বাকি যেগুলো থাকবে সেগুলো পূরক, আর সম্পূরক হচ্ছে যেগুলো মিলে যাবে মোট গঠনের সাথে যেগুলো মিলে যাবে সেটা হচ্ছে সম্পূরক। ওকে গুড, অনেকে आंसर দিতে পারতেছো, যারা आंसर দিতে পারতেছো খুবই ভালো লাগতেছে। স্মৃতি, সাইমা, ইসরাফিল, মরিয়ম, সুমাইয়া, গুড। এখন এই এমসিকিউ গুলো তোমরা অ্যানসার করবা, এই এমসিকিউ গুলোর অ্যানসার তোমরা করবা, আমি জাস্ট তোমাদের উত্তরগুলো নিব, ভুল হইছে না সঠিক হইছে সেটা দেখব। আচ্ছা, ক্লাসের শুরুতে আমরা অনেকজনকে দেখছিলাম, এখন অনেকেই চলে গেছে, এটার কারণ কি? এটার কারণ কি? তোমরা কি পড়তে আসছো বা পড়াশোনা কি আসলে সিরিয়াসলি নিচ্ছ? বুঝবা একদিন এই পড়াশোনা যদি না করো একটা সময় যায় এই সময়গুলোর কথা খুব মনে করবা যে কেন এত বড় সুযোগ পাই মিস করছি। কারণ দেখো তুমি তোমার বড় ভাই বা মা বাবা বা চারপাশে তাকায় দেখবা তারা যে সুযোগগুলো পাইছিল না সেই সুযোগগুলো তুমি পাচ্ছ, কিন্তু তুমি কাজে লাগাইতেছো না, তুমি এই সময়গুলোকে অবহেলা করতেছো, এটা ভুগাবে। সময় কখনো বেইমানি করে না, তুমি এই সময়কে যেভাবে কাজে লাগাবা সমান সেরকমই তোমাকে ফলাফল দেবে। তুমি এখনো অবহেলা করতেছো, সময় তোমাকে নির্দিষ্ট সময় অবহেলা করবে। এই আজকে এইচএসসি 25 ব্যাচে যারা ফেল করছিল তারা কিন্তু অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করছে, কিন্তু টুকটাক কয়েকজন পাস করছে। মানে এই বোর্ড চ্যালেঞ্জটা খুদাই, যে বনিমা আজকে একটা ভিডিও বানাইছে দেখছো না, কোনো লাভ নাই আসলে। এই বোর্ড চ্যানেল হচ্ছে বোর্ডের একটা ধান্দা, টাকা কামানোর একটা ধান্দা, এখান থেকে কোনো লাভ আসে না। তো এখন থেকে 25 ব্যাচের পোলাপাইন বুঝতেছে একটু যদি পড়াশোনাটা করতাম তাহলে পাস করতে পারতাম, কিন্তু একটু পড়াশোনা করেনি, পাস করেনি, ওই যে এখন আফসোস হচ্ছে। তাহলে তোমরাও যাতে আফসোস না হয়, এই কোর্সটাতে তোমাকে আমি একদম এই যে বুকে হাত দিয়ে বলতেছি সবচেয়ে ডেডিকেশন দিয়ে পড়াবো, তোমার যত সমস্যা আছে সলভ করাবো ইনশাআল্লাহ। তুমি ডেডিকেটেডলি ক্লাসগুলা কইরো প্লিজ, মানে রিকোয়েস্ট করে বলতেছি যে প্লিজ। আচ্ছা, একটি মাত্র নমুনা বিন্দু বিশিষ্ট ঘটনা কে কি বলে? একটি মাত্র নমুনা বিশিষ্ট ঘটনাকে, এটা এখান থেকে কিন্তু আরেকটা কোশ্চেন, এখান থেকে আরেকটা কোশ্চেন শুরু হয়েছে। ওকে, বলছে 1 2 এর ক 1 এর ঘ। আচ্ছা, একটি মাত্র নমুনা, হ্যাঁ সরল ঘটনা, ভেরি গুড। যারা সরল ঘটনা বলছো খুবই ভালো। পরীক্ষার ক্ষুদ্রতম একক কি? পরীক্ষণের ক্ষুদ্রতম একক কি? চেষ্টা, কারণ অনেকগুলা চেষ্টা একসাথে হয়ে পরীক্ষা, অনেকগুলো একসাথে হয়ে চেষ্টা। তাহলে 2 এর ক কাকে বলছে? 2 এর ক বলছে মিসেস শম্পা, ইসরাত, আখি, ওকে, জান্নাতুল ফেরদৌস। তাহলে 2 এর হচ্ছে ক, ভেরি গুড। এরপর হচ্ছে ছক্কায় যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা। ছক্কায় যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা কি ঘটনা বলো? যে কোনো সংখ্যা পাওয়া যাইতে পারে, যে কোনো সংখ্যা পাওয়া যেতে পারে। ছক্কায় মোট ঘটনা কয়টা? মোট হচ্ছে 6টা, 1 2 3 4 5 6। তাহলে কি এটা সরল ঘটনা হবে? তাহলে কি এটা সরল ঘটনা হবে কিনা বলো? তাহলে এটা কিন্তু সরল ঘটনা হবে না। সরল ঘটনা কখন হইতো? যখন সেটা একটা মাত্র নমুনা ক্ষেত্র পাওয়া যেত, তখন সেটা সরল ঘটনা। আচ্ছা, এটা একটা যৌগিক ঘটনা বলা যায়, যৌগিক ঘটনা, কারণ অনেকগুলা উপাদান আছে। এরপরে বাকিগুলা দেখি। অসম্ভব ঘটনা, যে কোনো একটি সংখ্যা পাওয়া কি অসম্ভব ঘটনা? না, অসম্ভব ঘটনা না। একটা সংখ্যা তো আসবেই, সংখ্যা নিক্ষেপ করছো, 1 আসুক 2 আসুক 3 আসুক 4 আসুক 5 আসুক, একটা আসবেই। আচ্ছা, যে কোনো সংখ্যা আসা, এই যে বলতেছি যে কোনো সংখ্যার একটা আসবেই, তার মানে এটা নিশ্চিত ঘটনা। তার মানে কি ঘটনা? নিশ্চিত ঘটনা। এখন তুমি কোনটা আনসার করবে? যৌগিক নাকি নিশ্চিত? কোনটা তোমার কাছে বেস্ট মনে হয়? দেখি কে কোনটা বলে, কার কাছে কোনটা বেস্ট মনে হয়? 3 এর ডি, 3 এর ডি বলে দিছে অনেকে, তার মানে এটা 3 এর ডি, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? 3 এর ডি, কারণ এটা কি যে কোনো একটা সংখ্যা আসা, যে কোনো একটা সংখ্যা আসা, এটা কি নিশ্চিত? এটা কি নিশ্চিত, আগে নিশ্চিত ঘটনা, বুঝতে পারছো? তাহলে এটা একটা নিশ্চিত ঘটনা। আই হোপ বুঝতে পারছো, বুঝাইতে পারছি। মানে দেখছো উদাহরণগুলোর মাধ্যমে কিন্তু আমার এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে, উদাহরণগুলোর মাধ্যমে কিন্তু আমার আনন্দের সাথে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন এই দুইটা কোনো লাল কালিটা আর ইউজ করা যাবে না, স্লাইডে লাল কালিটা খুব বেশি সুন্দর আসে না। ওকে, মনিয়ম আক্তার ইমা বলছিল 3 এর গ, জান্নাতুল ফেরদৌস 3 এর গ। আরেক আসছে আফরিন, এসে বলতেছে এটা কি বিষয়ের ক্লাস? এই যে এইরকম কমেন্ট যারা করবা এদেরকে কিন্তু গ্রুপ থেকে বের করে দেবে, কারণ তোমরা এখানে সিরিয়াসলি পড়াশোনা করতে আসছো, তাহলে রুটিন দেখবা না যে এখন 3টা বাজে, রবিবারে কোন ক্লাস? রুটিনে রবিবার 3টায় কোন ক্লাস তুমি জানো না? রবিবার 3টা, এটা একটা স্ট্যাটিস্টিক্স ক্লাস, হ্যাঁ?
তাহলে তোমরা এই কমেন্টগুলো করে 4 এর ক দেখি হয় কিনা। দুই বা ততোধিক সরল ঘটনার সংযোগে যে ঘটনা পাওয়া যায়, দুই বা ততোধিক সরল ঘটনার সংযোগ হলে সরল একাধিক সরল প্লাস সরল সমান কি হয়? সরল প্লাস সরল সমান কি হয়? যৌগিক। ওই যে বাক্যের মধ্যে পড়ছো না, সরল বাক্য দুইটা একসাথে সরল বাক্য যখন কানেক্টেড হয় একটা লিঙ্কারের মাধ্যমে, তখন সেটা কি হয়ে যায়? একটা যৌগিক বাক্য হয়ে যায়। বা দুইটা সিম্পল সেন্টেন্স যখন একটা ফ্রেজ অথবা ক্লজ দিয়ে কানেক্টেড হয় তখন সেটা হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে এটা একটা যৌগিক ঘটনা। বুঝতে পারছো? যৌগিক ঘটনা। পাঁচের ক বলছে সামিয়া আক্তার সামিয়া, দেখি পাঁচের ক কিনা। দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলে বিপরীত পিঠ পড়ার ঘটনাটি কোন ধরনের ঘটনা? বিপরীত পিঠ পড়তে পারে, মানে ধরো হেড এবং টেইল, হেড এবং টেইল যে কোনো একটা পড়তে পারে। বিপরীত পিঠ, মনে করো টেইলটা হচ্ছে বিপরীত, টেইল মানে তো পিছনে, তাহলে বিপরীত পিঠ পড়ার সম্ভাবনা এটা কি অনিশ্চিত? এটা আচ্ছা প্রথমে বলো এটা কি অসম্ভব? অসম্ভব না, কারণ এটা ঘটতেই পারে। হেড অথবা টেইল যে কোনো একটা আসতেই পারে। নিশ্চিত না, নিশ্চিত না, যে কোনো একটা আসবে, তার মানে এটা নিশ্চিত না। আর এটার ক্ষেত্রে ঘটনা কয়টা? দুইটা, একটা হেড এবং একটা টেইল, তাহলে এটা সরল ঘটনা না, এটা একটা যৌগিক ঘটনা। সরল হইতো যদি একটা থাকতো, তাহলে এটা সরল, তাহলে থাকলো কি? অনিশ্চিত, কারণ এটা অনিশ্চিত, আসতেও পারে আবার নাও আসতে পারে, আসতেও পারে আবার নাও আসতে পারে। ওই যে বাল্য হইতেও পারে বউ, বাল্য নাও হইতে পারে, এই ঘটনাটা কি? অনিশ্চিত ঘটনা। বুঝতে পারছো? এরকম অপশন বাদ দেওয়া শিখবা, বিশেষ করে যারা ভর্তি পরীক্ষায় ভালো করতে চাও তারা হচ্ছে অপশন কিভাবে বাদ দেওয়া লাগে সেই টেকনিকগুলো শিখতে হবে। সবকিছু এমনি হুমরিকায় দাগাইলেই হবে না, সবকিছু যদি হুমরিকায় দাগাই ফেলো তাহলে দেখো ভুল করছো। তোমার আগে বুঝতে হবে কোয়েশ্চনটা কি চাইছে, কোন অপশনটা বাদ। দুইটা অপশন বাদ, এই যে দেখো সম্ভাবনা পড়াচ্ছি মানে এই জিনিসটা তোমাকে একটু দেখাই দিই, টেকনিকটা একটু দেখাই দিই। ধরো চারটা অপশন, চারটা অপশন থেকে তুমি দুইটা বাদ দিতে পারছো, চারটা অপশন থেকে তুমি দুইটা বাদ দিলা, তাহলে এখন তোমার হাতে আর অপশন আছে কয়টা? অপশন আছে কয়টা? দুইটা, আর বাকি থাকে কয়টা? দুইটা বাকি। তাহলে এখন তোমার কাছে মোট জিনিসই আছে দুইটা, মোট জিনিসই আছে কয়টা? দুইটা। ধরো ক ক গ গ, তুমি এখানে ক এবং গ নাম্বার বাদ দিয়ে দিলা, তাহলে এখন দুইটা আছে। দুইটা থেকে যদি একটা দাগাও তাহলে আনসার হওয়ার সম্ভাবনা কত? দেখো দুইটা থেকে একটা দাগাইছে, তাহলে অনুকল মানে হইতে পারে একটা, আর মোট ঘটনা দুইটা, তাহলে 1/2 মানে 50%, মানে কত পার্সেন্ট? 1/2 মানে কি? অর্ধেক, অর্ধেক মানে 50%, এই যে 50% সম্ভাবনা। বুঝতে পারছো সম্ভাবনা? তাহলে এখানে একটু দেখাই দিলাম। সেটা স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের ক্লাস ভাই। জি স্যার, গুড। এখন আমরা একটু ছোটবেলার পড়াগুলো পড়বো, অর্থাৎ সেট নিয়ে পড়বো, সেট নিয়ে পড়বো এখন। স্ট্যাটিস্টিক্স তো বাংলাদেশে খুব কম কলেজে আছে, বুঝছো? আর মানবিকের স্টুডেন্টরা মানে ম্যাক্সিমামই গণিতটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, কারণ স্ট্যাটিস্টিক্স টোটালি কিন্তু গণিত, স্ট্যাটিস্টিক্স হচ্ছে টোটালি গণিত একটা সাবজেক্ট। তো মানবিক শিক্ষার্থীরা ম্যাক্সিমামই এই গণিতটাকে একটু স্কিপ করার চেষ্টা করে, যার কারণে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা কম মানুষে নেই। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে ক্লাসে মানুষ কম। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, কারণ আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আমার ক্লাসে মানুষজন কম থাকবে। তবে আমার কথা হচ্ছে মানুষ কম থাকুক, কিন্তু এই কয়েকটা মানুষ যেন খুবই অ্যাটেন্টিভ হয়, আমার ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করে। ভাই বিশ্বাস কর, আমার ক্লাসটা মনোযোগ দিয়ে কর, তোর টেস্ট পেপার নিবি দেখবি সব তোর পারা, যে কোনো কোয়েশ্চেন ব্যাংক নিবি দেখবি সব তুই পারিস। বুঝতে পারছো? আচ্ছা দেখো সেট কি? সেট হচ্ছে তুমি যে কোনো কিছু চিন্তা করলা, কোনো একটা বাস্তব বা চিন্তা জগতে যত ঘটনা আছে, এই ঘটনা জাস্ট গাণিতিক প্রকাশ। যে কোনো বাস্তব বা চিন্তা জগতের ঘটনাটাকে বাস্তবে প্রকাশ করাটাই হচ্ছে সেট। আর সেটের প্রত্যেকটা উপাদানকে বলা হয় সেটের সদস্য। প্রত্যেকটা উপাদানকে কি বলা হয়? সেটের সদস্য বা উপাদান। এসব সদস্য বা উপাদান পরস্পর থেকে পৃথক, সদস্য বা উপাদানগুলো কি পরস্পর থেকে পৃথক এবং ক্ষমা থাকবে, একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, একাধিকবার থাকবে না। যেমন তুমি চিন্তা করলে একটা সেট যে 1 2 3 4, দেখো প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা ক্ষমা দেওয়া, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, তার মানে একটা সেট। কিন্তু আমি যদি আরেকটা জিনিস দেখি, ধরো এ বি সি ডি ডি ই এ, বলো তো এটা কি সেট কিনা? সাদা যেটা লিখলাম এটা কি সেট কিনা? বলো বলো। বলো সাদা যেটা লিখছি এটা কি সেট কি না? আচ্ছা এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই, তোমরা অ্যানসার করো। দেখো সেটের প্রকার, সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? এই যে এখানে যে আমি দুইটা সেট লিখলাম, ধরো এটা সেট, এইখানে এইটা সেট,
এই সেটে সেকেন্ড ব্র্যাকেট দিছি, প্রত্যেকটা উপাদানকে সুস্পষ্টভাবে লিখছি এবং মাঝখানে কমা দিছি। তাহলে যেই সেটের উপাদানগুলো সুস্পষ্টভাবে থাকে এবং প্রত্যেকটা উপাদানের মাঝখানে মাঝখানে কমা থাকে এবং এটা একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ থাকে, সেটাকে বলা হয় তালিকা পদ্ধতি। সেটাকে কি বলা হয়? তালিকা পদ্ধতি। বুঝতে পারছো? হ্যাঁ, সেট হবে না। গুড। যারা বলছো যে এটা সেট হবে না, গুড, এটা নট এ সেট, এটা নট এ সেট। বুঝতে পারছো কেন সেট না? কারণ হচ্ছে এখানে এ বি সি বি ডি, এই যে বি দুইবার হয়ে গেছে, একাধিকবার থাকা যাবে না, একাধিকবার থাকা যাবে না। এখানে একবার, এখানে একবার, একাধিকবার থাকা যাবে না। ওকে, তোমাদেরকে আজানের ব্রেক দেই, আজান শেষ হলেই আমরা আবার শুরু করব, ঠিক আছে? ওকে, আজানের ব্রেক 2 মিনিট। ওকে, আমরা চলে আসছি। তো আমরা সেট পড়তেছিলাম, তোমরা কি আবার চলে গেছো না? তো অতিরিক্ত কমেন্ট করিও না, তাহলে কিন্তু রিমুভ খাইতে পারো, বুঝছো? কারণ আমাদের অলরেডি 10,000+ স্টুডেন্টের রিকোয়েস্ট দিয়ে রাখছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে পারতেছি না। ওই আমাকে আজকে সকালে আমি এই গ্রুপের অ্যাডমিন হয়েছি, তো সকাল থেকে আমি এই গ্রুপের জয়েন রিকোয়েস্টের নোটিফিকেশনের জ্বালায় পরে আমি ফেসবুক অফ করে দিছি, নোটিফিকেশন একদম অফ করে দিছি যাতে ফেসবুক থেকে কোনো নোটিফিকেশন না আসে। কারণ বারবার রিকোয়েস্ট আসছে যে অমুক আস্ক টু জয়েন, অমুক আস্ক টু জয়েন, শুধু রিকোয়েস্টই আসে। তো তুমি অতিরিক্ত কথা বলবা, ক্লাস করবে না ঠিক মতো, তোমাকে রাখার তো দরকার নাই, ওয়াইটিং এ পড়ে আছে স্টুডেন্ট, ওই ওদেরকে সুযোগ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখন হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা শর্ত থাকবে, এক বা একাধিক শর্ত থাকবে, জাস্ট এইটুকুই। সেকেন্ড ব্র্যাকেট থাকবে কতগুলা শর্ত, বা একটা শর্ত থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থাকবে, উপাদানগুলোকে নির্দিষ্ট করে বোঝা যাবে না, সেটা হবে সেট গঠন পদ্ধতি। তাহলে বলছে যে পদ্ধতিতে সেটের উপাদান সমূহকে কোনো বীজগাণিতিক নিয়ম বা প্রতীক দিয়ে প্রকাশ করা হয় তাকে সেট গঠন পদ্ধতি বলে। এই পদ্ধতিতে সেটের উপাদানগুলা সংখ্যা বেশি থাকলে এই পদ্ধতি ব্যবহার করা যায়। বেশি থাকলে কেমন? ধরো তালিকা পদ্ধতিতে তোমাকে যদি বলে যে 1 থেকে 100 পর্যন্ত উপাদান সংখ্যা আছে, তাহলে তোমার 1 2 3 4 5 6 এরকম 100 পর্যন্ত লিখতে অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু দেখো সেট গঠন পদ্ধতিতে আমি জাস্ট এরকম শর্ত বলে দেব যে x such that x belongs to natural number, এটা স্বাভাবিক সংখ্যা, এটা কি স্বাভাবিক সংখ্যা, এবং এই x এর মানটা হচ্ছে 100 পর্যন্ত, x is smaller or equal 100, এই যে x এর মানটা 100 পর্যন্ত হয়ে গেল। দেখছো আমি এইটুকু লিখে বুঝাইতে পারছি এই সেটের आंसर হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে কত পর্যন্ত? 100 পর্যন্ত। কিন্তু আমি যদি তালিকা পদ্ধতিতে এটা প্রকাশ করতে যেতাম অনেক বিশাল লেখা লাগতো। এই বিশাল লেখাটা যাতে না লাগে এইজন্য আমরা কি পদ্ধতি ব্যবহার করি? সেট গঠন পদ্ধতি ব্যবহার করি। বুঝতে পারছো? পরে আসো, সেটের প্রকারভেদ।
প্রথমত সসীম সেট। সসীম সেট মানে কি? যে সেটের সীমা আছে, যে সেটকে গণনা করা যায়। যেমন আমি একটা সেট লিখলাম যে a = 1 2 3 4। দেখো তো এই সেটের উপাদানগুলোকে গণনা করা যায়। চারটা উপাদান। উপাদান কয়টি? উপাদান হচ্ছে চারটি। উপাদান হচ্ছে চারটি। বুঝতে পারছো? অসীম সেট, যেই সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না। যেমন আমি একটা সেট লিখলাম, ধরো এ সেট, যেটা হচ্ছে 1 থেকে এরকম ডট 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 দেওয়া আছে, বা আমি আরো দুইটা সংখ্যা লিখলাম 1 2 3, এরপর এরকম ডট 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 দেওয়া আছে। তাহলে এটা কত পর্যন্ত আছে কিন্তু বোঝা যাচ্ছে। এই সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না। এই সেটের উপাদান সংখ্যা যেহেতু গণনা করা যায় না, সেহেতু এটাকে বলা হয় অসীম সেট। এটার উপাদান সংখ্যা হচ্ছে ইনফিনিটি। উপাদান সংখ্যা কত? ইনফিনিটি। এই চিহ্নটার নাম হচ্ছে ইনফিনিটি। চিহ্নটার নাম কি? ইনফিনিটি, মানে অসীম। ওকে, সামান্তা ক্লিয়ার? নাসিমা রহমান ক্লিয়ার? শূন্য সেট। শূন্য সেট মানে হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা শূন্য, যে সেটের কোনো উপাদান সংখ্যা নাই, সেটা হচ্ছে শূন্য সেট। কিন্তু এইটা শূন্য সেট, অথবা অথবা এটা অর লিখি, অর, এই যে এরকম ওরই লিখতাম না, এটাকে কি বলে? ফাঁকা সেট। এটা একটা শূন্য সেট। কিন্তু কিন্তু একটা মজার জিনিস দেখো, এইটা কিন্তু শূন্য সেট না। জিরো মানে একটা উপাদান আছে, জিরো মানেও কি সেটে এক্সিস্ট করে। এইটা কিন্তু শূন্য সেট না, এটা শূন্য নয়, শূন্য সেট নয়। তাহলে এটা কি সেট? এই সেটের উপাদান হচ্ছে একটা। উপাদান কয়টা? একটি, যার কারণে এটি একক সেট। এটার নাম কি? একক সেট। মনে রাখো, শূন্য আছে যেটার ভিতরে, সেটা কিন্তু শূন্য সেট নয়, কারণ এটার একটা উপাদান আছে। এই একটা উপাদান থাকা, এটার নাম হচ্ছে একক সেট। যেটা যেই সেটের উপাদান একটি, সেটা হচ্ছে একক সেট। যেমন a = বললাম শুধু a, ঠিক আছে? এটা একটা একক সেট। অথবা ধরো a = শুধুমাত্র 5, তাহলে এটা কি? একক সেট। একটা উপাদান আছে, সেটা একক সেট। সমান সেট না বুঝলে কিন্তু প্রশ্ন করবা। আই হোপ আমি তোমাকে এমন ভাবে পড়াচ্ছি যে একটা কোয়েশ্চেনও থাকবে না। মানে আমি কি একটা কথা সবসময় বলি, সব ক্লাসেই বলি, তারপর বলেই ফেলি যে আমি সৃষ্টিকর্তার প্রতি খুবই কৃতজ্ঞ যে আমি বুঝতে পারি, আমি যখন একজন মানুষের সাথে কথা বলি, সে কেমন কথাটা বুঝতেছি কিনা, বা কোন অংশটা তাকে কঠিন করে বলে ফেলছি, তার এই কথাটা বুঝতে পারতেছে না। ঠিক তেমনি আমি যখন ক্লাসে আসি, আমি বুঝতে পারি যে আমি এই কথাটা এইভাবে বলছি, এটা স্টুডেন্ট বুঝতে পারছে কিনা। যদি না বুঝতে পারো, এটা আমার অটোমেটিক ফিল হয় যে আমি এই কথাটা বুঝাইতে পারছি না, তখন এটা আমি আবার বুঝাই দিই। বুঝতে পারছো? মানে এটা আমি আল্লাহর প্রতি খুবই কৃতজ্ঞতা যে আল্লাহ আমাকে এরকম একটা বিশেষ গুণ দিয়েছে। এরপর দেখো সমান সেট। সমান সেট হচ্ছে দুইটা সেটের মধ্যে উপাদান সংখ্যাগুলো যদি সমান হয়। যেমন ধরো এ একটা সেট হচ্ছে a b c, ঠিক আছে? আরেকটা সেট মনে করো b একটা সেট হচ্ছে a b c। দেখো তো, দুইটা সেটের উপাদান সংখ্যাও সমান এবং উপাদানগুলোও সমান, তাহলে এটা কি একটা সমান সেট। এখানে a এবং b কি সেট? সমান সেট। a এবং b সমান সেট। ওকে, সুমাইয়া স্মৃতি, গুড। এখন আসে উপসেট। উপসেট মানে একটা কথাই মনে রাখবা যে সন্তান, কোন একটা সেটের সন্তান। উপসেট মানে কি মনে রাখবা? সন্তান। সন্তান মানে কি ভাইয়া? সন্তান তো বুঝলাম না, একটু বুঝাই দেন। আসো বুঝাই দিই। ধরো এ একটা সেট, যেটা হচ্ছে a b c। তাহলে এটা থেকে তুমি কি কি সন্তান পাইতে পারো? এটা থেকে তুমি সন্তান পাইতে পারো, a পাইতে পারো শুধুমাত্র, b পাইতে পারো শুধুমাত্র, c পাইতে পারো শুধুমাত্র, অথবা দুইটা করে পাইতে পারো, a b পাইতে পারো একসাথে, bc পাইতে পারো একসাথে, অথবা ac পাইতে পারো একসাথে, ঠিক আছে? তাহলে এই সেটগুলো দেখো, এই পাশে আমি যে সেটগুলো লিখলাম সবগুলাই কিন্তু এই সেট থেকে জন্মগ্রহণ করছে, সবগুলাই এই সেট থেকে বের হয়েছে। অর্থাৎ এইটার উপসেট তাহলে এইগুলা। এবং আরো একটা দেখো কথা, একটু অবাস্তব হলেও, এটা একটু অবাস্তব হলেও এটা এইখান থেকে কিন্তু এটাও বের হইতে পারে, a b c। সে নিজেও বের হইতে পারে, সে নিজেও একটা ফটোকপি হইতে পারে। এই নিজেও যেটা বের হলো, এটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে তার সন্তান বলা যাবে না। প্রকৃতপক্ষে তার সন্তান বলা যাবে? নিজেই নিজের সন্তান, এটা কি হয়? এটা হয় না। তাহলে এই জিনিসটা হচ্ছে অপ্রকৃত উপসেট। এই জিনিসটা কি? অপ্রকৃত উপসেট। আর এগুলো দেখো প্রকৃত, কারণ এটা আসলে এরকম সন্তান হইতে পারে, কারণ সন্তান মায়ের থেকে ছোট হবেই। এই যে এদের থেকে দেখো এই সেটগুলো ছোট, ঠিক আছে? এটাকে বলা হয় প্রকৃত উপসেট, আর এটা অপ্রকৃত
উপসেট। অর্থাৎ প্রকৃত তাহলে উপসেট মানে কি? উপসেট হচ্ছে কোনো একটা সেটের উপাদান সংখ্যা নিয়ে যেই সেটগুলা গঠিত হয় সবগুলা সেটকে একত্রে বলা হয় উপসেট। এই সবগুলাই কিন্তু প্রকৃত উপসেটটাও উপসেট, অপ্রকৃতটাও কিন্তু উপসেট। মানে এই সবটাই এখানে দেখো 8টা আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, আর এটা একটা 7টা। আরেকটা বলা যায় যে ফাঁকা সেট। দেখো সেটের ভিতরে উপাদান আছে কিন্তু ফাঁকা সেট তো সব সেটেরই উপসেট। ফাঁকা সেট সব সেটেরই উপসেট, কারণ সব সেটের ভিতরেই ফাঁকা সেটটা আছে। ধরো আমার পকেটে 1000 টাকা আছে, তাহলে আমার পকেটে কিন্তু ফাঁকা পকেটও আছে। বুঝতে পারছো? মানে ফাঁকা জিনিসটা সবসময় থাকে। তাহলে এই 7টা হচ্ছে প্রকৃত উপসেট আর একটা হচ্ছে অপ্রকৃত উপসেট। আর উপসেট কয়টা? তাহলে উপসেট হচ্ছে 8টি, আর প্রকৃত উপসেট 7টি, অপ্রকৃত উপসেট 1টি। অপ্রকৃত উপসেট কয়টি? 1টি। আচ্ছা দেখো এটা কিন্তু এসএসসির সেট ফাংশন ছিল। এসএসসির যে সাধারণ গণিতের 2 নম্বর অধ্যায়টা ছিল সেট, সেই অধ্যায়ের পড়া। তো দেখো দুইটার জন্য উপসেট পাইছে 8টা। দুইটার জন্য কয়টা পাইছে? 8টা। এরকম তিনটার জন্য পাইছে 8টা। এরকম দুইটার জন্য পাইতাম 4টা, 4টার জন্য পাইতাম 16টা। যে নিয়মটাকে বলা হয় 2 টু দি পাওয়ার n। যে নিয়মটাকে কি বলা হয়? 2 টু দি পাওয়ার n। অর্থাৎ উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। আর প্রকৃত উপসেট হচ্ছে এখান থেকে একটা বাদ দিতে হবে, যে 8 থেকে 1 বাদ দিলে 7। তাহলে প্রকৃত উপসেট সংখ্যার সূত্র হবে 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর অপ্রকৃত উপসেট সব সেটের ক্ষেত্রেই একটি। সব সেটের ক্ষেত্রে কয়টি? একটি। এটা এমসিকিউ এর পড়া। এটা কার পড়া? এমসিকিউ এর পড়া। বুঝতে পারছো? ক্লাস কেমন লাগতেছে বলো? ক্লাস কি বোরিং লাগতেছে নাকি এনজয় করতেছো? ওকে, ভালো লাগতেছে, ক্লিয়ার, ভালো লাগতেছে, গুড। তোমরা দেখলাম সব ভাইয়াদেরকে নিয়ে পোস্ট করতেছো, আশা করি আমাকে নিয়েও পোস্ট করবো নাকি? নাহলে কিন্তু মাইন্ড করবো। দেখো সার্বিক সেট অলরেডি বলছি যে একটা সেট, ধরো যতগুলো সেট আছে সবগুলো সেটকে একসাথে করলে সার্বিক সেট। ধরো এ একটা সেট হচ্ছে 1 2 3, বি একটা সেট হচ্ছে 3 4 5, ঠিক আছে? এই সবগুলো সেটকে একসাথে যদি একটা সেটের ভিতরে থাকে, যেমন একটা সেট মনে করো 1 2 3 4 5, এই এ সেট এবং বি সেট দুইটাই কিন্তু দেখো ইউ সেটের মধ্যে আছে। তাহলে এই ইউ সেটটা হচ্ছে এ সেট এবং বি সেটের প্রকৃত উপসেট। এ সেট এবং বি সেটের কি উপসেট? প্রকৃত উপসেট। বুঝতে পারছো? এই ইউ সেটটাই হচ্ছে এ সেট এবং বি সেটের সার্বিক সেট, প্রকৃত উপসেট বলতেছি। কি সেট? সার্বিক সেট। বুঝাইতে পারছি সার্বিক সেটটা? এই হচ্ছে সার্বিক সেট। এরপরে সব পূরক সেট। পূরক সেট অলরেডি বলছি। পূরক সেট হচ্ছে নিজে বাদে যেগুলো থাকে, যেমন এখান থেকে যদি আমরা এ পূরক বের করি, এ পূরক হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে ইউ হচ্ছে 1 থেকে 5, 1 2 3 4 5, মাইনাস হচ্ছে এ। এ সেটের উপাদান সংখ্যা কত? 1 2 3, 1 2 3। তাহলে কি থাকে? 1 2 3 বাদ, 1 2 3 বাদ 4 5 থাকে। তাহলে এই 4 5 হচ্ছে এ সেটের পূরক সেট। তাহলে পূরক মানে হচ্ছে নিজে বাদে সব, নিজে বাদে সব। এত ইজি ভাবে বুঝাচ্ছেন, ফার্স্ট টাইম আপনার ক্লাস করতেছি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ, দ্যাটস মাই প্লেজার। খুবই ভালো লাগে তোমরা যখন এগুলো বলো, ঠিক আছে? এরপর আসো ছেদ সেট। ছেদ সেট মানে দেখো, আবার গল্প বলি। বউ নিয়ে গল্প শুনতে খুব ভালো লাগে না? তাহলে আসো গল্প বলি। ছেদ সেট এটাকে বলা হয় ইন্টারসেকশন। চিহ্ন হচ্ছে এরকম নিচের দিকে, এই চিহ্নটার নাম কি? ইন্টারসেকশন চিহ্ন। চিহ্নটার নাম কি? ইন্টারসেকশন। আর নিশ্চেদ সেট, ছেদ সেট আর হচ্ছে নিশ্চেদ সেট। নিশ্চেদ সেট ছেদ সেট বুঝলেই পরে নিশ্চেদ সেটটা বুঝে যাবো। তাহলে দেখো ছেদ সেট এর সাথে আমরা আরো একটা সেট পড়ি, ইন্টারসেকশন, আর একটা হচ্ছে ইউনিয়ন। আরেকটা কি? ইউনিয়ন। এরকম উপরের দিকে মুখ করা থাকে, যে এই অঙ্ক করছো না এসএসসিতে, এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, এই অঙ্কগুলো করছো না? করছো। তো আসো এটা টেকনিক শিখাই। দেখো এগুলা কিন্তু তোমাদের আছে। তোমরা আবার ভাইবো না যে ভাই কি এসএসসি ক্লাস নিতেছে নাকি, আল্লাহ জানে। এসএসসি ক্লাস নিতেছি না, তোমাদের এই ক্লাসে নিতেছি। দেখো যার নিচের দিকে মুখ, আরেকজনের মুখ কোন দিকে? উপরের দিকে। একজনের নিচের দিকে মুখ, আরেকজনের মুখ কোন দিকে? উপরের দিকে। এখন
একটা জিনিস খেয়াল করে দেখবা যে গ্রামের একটা মেয়ে যখন বিয়ে হয়, গ্রামের মেয়ে, একটা গ্রামের মেয়ে আর একটা হচ্ছে শহরের মেয়ে। গ্রামের মেয়েরা স্বভাবতই একটু লাজুক প্রকৃতির হয়, স্বভাবতই কি একটু বেশি লাজুক প্রকৃতির হয়, মানে তুলনামূলক শহরের মেয়ের থেকে গ্রামের মেয়েরা একটু লাজুক প্রকৃতির। এক্সেপশন আছে, বর্তমানে ব্যতিক্রম আছে, যে শহরের মেয়ে দেখা যায় গ্রামের মেয়ে বেশি ডিজে হয়ে যায়, বেশি টিকটক প্রবণ হয়ে যায়, ওটা বাদ, মানে এক্সেপশন নেভার বি ইন অ্যান এক্সাম্পল, কখনোই ব্যতিক্রম কোনো উদাহরণ হতে পারে না। আচ্ছা, তাহলে গ্রামের মেয়েরা স্বাভাবিকত লজ্জাবোধ বেশি থাকে, শহরের মেয়ে একটু তুলনামূলক কম থাকে। তো গ্রামের মেয়ে যখন বিয়ে হয়ে যায়, মানে বউ হয়, তখন দেখবে শ্বশুর বাড়িতে প্রথম যেদিন যায়, মাথা যে এরকম নিচা করছে তো করছে, ঘুমটা যে দিছে মুখই দেখা যায় না, মানুষ আছে বলেই মনে হয় না, মনে হয় একটা ভূত বসে আছে, এরকম বসে থাকে, ঠিক না? তাহলে তার মাথা কোন দিকে থাকে? নিচের দিকে। গ্রামের বউয়ের মাথা কোন দিকে? মাথা নিচে। এবং সে দেখবা ওই যে বিয়ের দিন দেখবা যে কনে কি করে, তার হাতের ইয়েতে করে তার কি করে, হয় ছোট বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, ছোট কাউকে নিয়ে যায়, যার কাছে সে তার প্রয়োজন গুলা সব বলে, অর্থাৎ যার সাথে মিল আছে সে কেবল তার সাথে কথা বলে, বুঝতে পারছো? আর অন্যদিকে শহরের মেয়েরা দেখে তুলনামূলক একটু কম লাজুক প্রকৃতির হয়, দেখবে যে সে এত বেশি ঘুমটা টুমটা কিছুই দেয় না, সে সবসময় মাথা কোন দিকে রাখে? উঁচুর দিকে, মাথা উঁচু করে রাখে। এবং সে কার সাথে কথা বলে? সে দেখা যায় পরিচিত অপরিচিত যেই আসতেছে সবাইকে সালাম দিতেছে, কথা বলতেছে, মানে তার একটা ফ্লুয়েন্সি থাকে, তাহলে সে সবার সাথেই কথা বলে, মিল মিল এবং অমিল সবার সাথেই কথা বলে। তাহলে তুমি চিহ্ন দেখে বুঝে যাবা নিচের দিকে মুখ মানে মিল। যেমন আমি যদি বলি এ সেট হচ্ছে এ বি সি ডি, আর বি সেট বললাম বি সি ডি ই এফ, ঠিক আছে? তাহলে এখন এ ইউনিয়ন বি, বলো তো আনসার কত হবে? চিন্তা করো তো, নিচের দিকে মুখ, নিচের দিকে মুখ, তাহলে আনসার কি হবে? শুধুমাত্র মিল। এই যে নিচের দিকে মুখ মানে গ্রামের বউ, গ্রামের বউ কার সাথে কথা বলে? মিলের সাথে। তাহলে মিল কত কত আছে? মিল আছে বি বি, সি সি, ডি ডি, তাহলে আনসার হচ্ছে বি সি ডি। তাহলে আনসার কত? বি সি এবং ডি। বুঝতে পারছো? আচ্ছা, আর উপরের দিকে মুখ হইলে কি? মিল অমিল সবার সাথে কথা বলে। তাহলে মিল যেগুলো আছে এগুলো আছে, অমিল গুলো আছে। তাহলে একটু সাজাই লিখি, এ বি সি ডি, এ বি সি ডি ই এফ, ই এফ, এফ পর্যন্তই কিন্তু। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? এই জিনিসকে জীবনে ভুলবা যে কোন চিহ্ন থাকলে মিল হয়, কোন চিহ্ন থাকলে অমিল হয়। এটা কিন্তু পরীক্ষার হলে যায়, ধরো তুমি এখন পারো, কিন্তু পরীক্ষার হলে যায় এটা গুলাই ফেলবা। আরে নিচের দিকে আমার, তাহলে কি ইউনিয়ন না ইন্টারসেকশন? এই যে গুলাই গেছে, তখন দেখা যায় পাশের বন্ধুরা জিগায়, এই এটা কি ইউনিয়ন নাকি ইন্টারসেকশন, বল না বল না। তখন দেখা যায় স্যার দেখে খাতা নিয়ে যায়। কিন্তু এই টেকনিকটা যদি মনে রাখো যে গ্রামের বউ মাথা নিচে রাখে, সে কেবল মিল মানুষের সাথে কথা বলে, শহরের বউ মাথা উঁচু করে রাখে, সে কার সাথে কথা বলে? মিল ও মিল দুজনের সাথেই কথা বলে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লাস বুঝতেছো কিনা? না বুঝলে কিন্তু ভাইকে কোয়েশ্চেন করবা, না বুঝলে ভাইকে কোয়েশ্চেন করবা। এখন আসলে সেটের কিছু নিয়ম, সেটের কিছু নিয়ম, যেমন এগুলো আইসিটিতেও আছে। এগুলো যারা আইসিটি ডিজিটাল ডিভাইস পড়ছো, আইসিটি ডিজিটাল ডিভাইসের মধ্যে মৌলিক উপপাদ্য সমূহ আছে না, বুলিয়ান উপপাদ্য সমূহ বা অনুষঙ্গ উপপাদ্য, এগুলো আইসিটিতেও আছে। দেখো, প্রথমতেই আছে বিনিময় সূত্র, এটা আইসিটিতেও আছে। ঠিক আছে? বিনিময় সূত্রটা আইসিটিতে হচ্ছে এরকম যে এখানে জাস্ট প্লাস, এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, আবার এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ। ঠিক আছে? আইসিটিতে হচ্ছে এইরকম। আর এখানে জাস্ট প্লাসের জায়গায় ইউনিয়ন আর ডটের জায়গায় ইন্টারসেকশন। ঠিক আছে? এ ইউনিয়ন বি যে কথা, বি ইউনিয়ন এ একই কথা, অর্থাৎ এ আর বি এর মিল যে কথা, বি আর এ এর মিল, সরি মিল ও মিল একই কথা। এ আর বি এর মিল যে কথা, বি আর এ এর মিল একই কথা। বুঝতে পারছো? আইসিটিতে একটা আছে। এরপর আছে সংযোগ সূত্র। সংযোগ সূত্রটা কি? যে কোনো একটা প্রথমে ব্র্যাকেটের বাইরে থাকে, ধরো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা ব্র্যাকেটের বাইরে আছে। এখন যে কোনো একটাকে তুমি ব্র্যাকেটের বাইরে দিয়ে দাও, হয় বি কে বাইরে দিয়ে দাও, সি কে বাইরে দিয়ে দাও, কোনো সমস্যা নাই। যে সি কে এখন দেখো বাইর করে দিছে, তার মানে এটা সমস্যা নাই, এই দুটা কি আসবে? সেম আসবে। এটা আইসিটিতেও আছে যে এ প্লাস ব্র্যাকেট বি প্লাস সি যে কথা, এ প্লাস বি ব্র্যাকেট দিয়ে দিলাম প্লাস সি, একই কথা। আইসিটিতে এরকম আছে। ইন্টারসেকশন মানে ডট, সেম কথা। আবার এই দুটাকে আগে ব্র্যাকেটে ছিল, এখন প্রথম দুটাকে ব্র্যাকেটে দিয়ে দিয়েছো। আইসিটিতে আছে এখানে ডট, এখানে ডট, এখানে ডট, এখানে ডট। বুঝতে পারছো? হ্যাঁ, ফরহাদ প্রভা, ফরহাদিয়া প্রভা যেভাবে পড়াচ্ছেন কোয়েশ্চেন করার কিছু নেই, আলহামদুলিল্লাহ। এই কমপ্লিমেন্ট গুলো তোমাদের থেকে শুনতে চাই। আচ্ছা,
এরপর হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্রটা অ্যাসিডিতে ওইভাবেই আছে। দেখো প্রথম হচ্ছে এ চলে যাবে বি এর সাথে, আরেকবার এ চলে যাবে সি এর সাথে, এখানেও এ চলে যাবে বি এর সাথে, এ চলে যাবে সি এর সাথে। আইসিডিতে এটা কিভাবে আছে, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে ডট, এখানে ডট। বুঝতে পারছো? এই যে দেখো এ একবার বি এর সাথে চলে গেছে, এ একবার সি এর সাথে চলে গেছে, এ একবার বি এর সাথে চলে গেছে, এ একবার সি এর সাথে চলে গেছে। বুঝছো কিনা? আর হচ্ছে দেখো এটা যদি প্লাস থাকতো তাহলে তুমি যেভাবে লিখতা এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এ প্লাস সি, আর মাঝখানের চিহ্নটা সবসময় উল্টা হবে। ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন দিবা মাঝখানে তার উল্টা চিহ্ন দিবা, তাইলেই হয়ে যাবে। ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন মাঝখানে তার উল্টা চিহ্ন। এরপর আসো পরিপূরক সূত্র, এটাও আইসিডিতে আছে। এটা আইসিডিতে কিভাবে আছে, মৌলিক সূত্র হিসেবে আছে। দেখো এ ইউনিয়ন এ ভার, এ ভার মানে কি, এ পূরক, এ ইউনিয়ন এ পূরক। কারণ এ এবং এ পূরকের মিলমিল সবকিছুই, এ এবং এ পূরকের মিলমিল সবকিছুই নিলে, যেমন এইখানে দেখো এই স্লাইডটাতে দেখো এ এবং এ পূরকের যদি তুমি মিলমিল সবগুলাই নাও, এই যে এ এবং এটা হচ্ছে এ পূরক, এইটার থেকে মিলমিল সবগুলো নাও, তাহলে মিলমিল সবগুলো নিলে 1 2 3 4 5। দেখো তো 1 2 3 4 5 কার সাথে মিলে গেছে, তার সার্বিক সেটের সাথে মিলে গেছে। এখন সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করি, ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে আমি এখানে লিখতে পারি এ ইউনিয়ন এবার এটাকে আমি ইউ লিখতে পারি, কিন্তু এখানে ইউ না লিখে কি লিখছে, এস লিখছে। এস মানে হচ্ছে নমুনা ক্ষেত্র, সম্পূর্ণ নমুনা ক্ষেত্র। এস মানে কি, স্যাম্পল পয়েন্ট, স্যাম্পল পয়েন্ট অর্থাৎ নমুনা ক্ষেত্র, এই জন্য এখানে এস দিল। বুঝতে পারছো? এই কাহিনীটাও সেম, এ এবং এ বারের মধ্যে শুধুমাত্র মিল, এ এবং এ বারের মধ্যে শুধুমাত্র মিল, দেখো একটাও মিল নাই, এ এবং এ বারের মধ্যে একটাও মিল নাই। এই যে এ হচ্ছে 1 2 3, এ বার হচ্ছে 4 5, দেখো তো কোনো মিল আছে, মিল নাই, তার মানে কি ফাঁকা সেট, তার মানে কি ফাঁকা সেট। এই যে দেখো ফাঁকা সেট। বুঝতে পারছো? পরে দেখো এ এবং এস মানে হচ্ছে ইউ, চিন্তা করো এস মানে কি ইউ, মানে সার্বিক সেট। এ এবং ইউ এর মধ্যে মিল কোনগুলা, এ এবং ইউ এর মধ্যে মিল দেখো এ এর পরিমাণ, এ আর ইউ এর মধ্যে মিল, এ হচ্ছে 1 2 3, ইউ কত 1 2 3 4 5 6, তাহলে এ আর 1 এর মধ্যে মিল কত দেখো 1 2 3, এই 1 2 3 মানে কি এ, এ এবং ইউ এর মধ্যে মিল কে এ। বুঝতে পারছো? এরপর আসো এ ইউনিয়ন ফাঁকা সেট, এ আর ফাঁকা সেটের মধ্যে মিল সবগুলো নিবা, তাহলে তো এই হবে আনসার। এটা তো আর বোঝানোর কিছু নাই, কারণ ফাঁকা সেট মানে কিছুই নাই, তাহলে এ এর গুলাই তো আনসার হয়ে যাবে। এগুলো সেম। বুঝতে পারছো? এগুলো তোমার মুখস্থ করা লাগবে না, জাস্ট দেখে রাখো, এটা জাস্ট দেখে রাখো। তবে এই তিনটা সূত্র এমসিকিউ তে ডাইরেক্ট চলে আসে, এই দুইটা সূত্র এমসিকিউ তে ডাইরেক্ট চলে আসে। জি ভাইয়া, অনেক ইজি লাগছে, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। এখন আসো আমরা তাহলে কিছু অঙ্ক করি। এখন আমরা এই নিয়মগুলো দিয়ে কিছু অঙ্ক করি। যেমন আমি তোমাকে একটা অঙ্ক দিলাম যে a is equal to 1 2 3 4, ঠিক আছে, b is equal to 2 4 6, c is equal to 1 3 5, 1 3 5। এখন বলো তো এটার u is equal to কত হবে? এই তিনটা সেটের সার্বিক সেট কি হবে, বা এই তিনটা যদি ঘটনা হয় তাহলে এই তিনটা ঘটনার সিম্পল পয়েন্ট কি হবে, মানে নমুনা ক্ষেত্র কি হবে, ঘটনাগুলা নমুনা ক্ষেত্র কি হবে, বা সার্বিক সেট কি হবে। সার্বিক সেট কি বলছিলাম, যে কোনো একটা আলোচনাধীন সবগুলা সেট যদি একটা সেটের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে সার্বিক সেট, বা সবগুলা ঘটনার ফলাফল যদি একসাথে থাকে তখন সেটাকে আমরা বলি নমুনা ক্ষেত্র বা স্যাম্পল পয়েন্ট। তাহলে বলো ইউ এর মান কত হবে, দেখি কে আগে বলতে পারে। হ্যাঁ, এটা শুরুর দিকের অংশটা ক্লাস 10 এর ম্যাথের মতোই, তবে আমার ক্লাস 10 এ ঘটনা ছিল না বা স্যাম্পল পয়েন্ট ছিল না, কিন্তু এখানে আমাকে ঘটনা বা স্যাম্পল পয়েন্টটা বুঝতে হবে। ওকে, ফরহাদ দিয়া প্রভা বলছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ভেরি গুড, ভেরি গুড, কারণ এখানে 1 2 3 4 5 6 পর্যন্তই উপাদানগুলো আছে, 2 3 4 5 6, তাহলে স্যাম্পল পয়েন্টটাও কিন্তু এটাই 1 2 3 4 5 6। তাহলে এখন বলো তো এ ইউনিয়ন বি সমান কত, আর এ ইন্টারসেকশন বি সমান কত, এগুলো আনসার করো। এটা 1 নম্বর কোশ্চেন, এটা 2 নম্বর কোশ্চেন।
দেখি এখন কে পারে, কে সবার আগে পারে দেখবো। ওকে, এটা কে সবার আগে পারে? ফ্রি ক্লাস কতদিন হবে? ফ্রি ক্লাস একদম 1 মাস হবে, ঠিক আছে? 1 মাসে তোমার 60% সিলেবাস শেষ করানো হবে। এরপরে তোমাদেরকে আমরা ছেড়ে দিব না। এরপর হচ্ছে আমাদের খুবই কম টাকায়, খুব আহামরি যে বেশি টাকা আসবে ওরকম না, কিন্তু একটা কম্প্যাক্ট, যাতে তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত তোমার সব টেস্ট পেপার সলভ হয়ে যায়, সব বেসিক পড়া হয়ে যায়। সেজন্য কিন্তু আমাদের এফআরবি কোর্স আসবে, যেটা আমাদের প্রতি বছরে আসে। এফআরবি মানে আমাদের এই ফ্রি কোর্সটা আসার পরেই এফআরবি কোর্সটা আসে, মানে এটাই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, প্রতি বছর করে থাকে। ফ্রি কোর্সের পরে এফআরবি। এফআরবিতে কিন্তু এইবার বাংলাদেশের শ্রেষ্ঠ ফিচার্স পাচ্ছ। গত ব্যাচ কোনো ওয়েবসাইট পাইনি, এই বছর তোমরা ওয়েবসাইট পাবা, এবং সবগুলা ক্লাস ওয়েবসাইটে করতে পারবো। ওয়েবসাইটে পিডিএফ দেওয়া থাকবে, ওয়েবসাইটে ক্লাস রেকর্ডেড থাকবে, ওয়েবসাইটে এক্সাম দিতে পারবা। ইভেন যেটা এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সায়েন্সের প্ল্যাটফর্মও করেনি। সায়েন্সের প্ল্যাটফর্মগুলো কিন্তু উন্নত, ওরা অনেক সুন্দর কাজগুলো করে, কিন্তু আমাদের এখানে রিটেন এক্সামটাও দিতে পারবো, যেটা কোনো সায়েন্সের প্ল্যাটফর্ম করতে পারেনি। কাজেই তোমরা এফআরবিতে ভর্তি হওয়ার জন্য এখন থেকে অল্প অল্প করে টাকা জমাইতে দেখো, ইনশাল্লাহ তোমাদের সাথে এফআরবিতে আরো সুন্দর ক্লাস হবে, এফআরবিতে আরো জকজমক ক্লাস হয়। ওকে, আনসার দিয়ে দিছে আখি খান। এ হচ্ছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এবং 6। আচ্ছা, এখন আমি একটু দেখি তার আনসারটা ঠিক আছে কিনা। এ ইউনিয়ন বি মানে এ আর বি এর মধ্যে মিল এবং অমিল, উপরের দিকে মুখ মানে মিল অমিল সব। তাহলে 1 2 3 4 6, 1 2 3 4 6। ভেরি গুড। ওকে, হ্যাঁ প্রবাবিলিটি ট্রি আছে ভাই, এসকে সাবমিট প্রবাবিলিটি ট্রি আছে, এই চ্যাপ্টারে আছে। এই চ্যাপ্টারে হয়তো পরের টপিকটাই আমরা পড়াবো প্রবাবিলিটি ট্রি। যারা হায়ার ম্যাথ, ওই জন্য জিজ্ঞেছিলাম যে এসএসসি তে কারা সায়েন্স পড়ে আসছো, কারণ সায়েন্সের উচ্চতর গণিতে 14 নম্বর অধ্যায় সম্ভাবনা ছিল। 14 নম্বর অধ্যায় কি ছিল? সম্ভাবনা ছিল, ঠিক আছে? সম্ভাবনা যারা সায়েন্সে হায়ার ম্যাথ পড়ছো, এই সেম যারা পড়ে আসছো সায়েন্সে, আমি কিন্তু হায়ার ম্যাথের টিচারও। ওকে, 2 হচ্ছে 1 2 3 4 জান্নাতুল ফেরদৌস বলছে, আর সামিয়া ইসলাম, দুজনের মধ্যে তো পার্থক্য হয়ে গেল, দুজনের পার্থক্য হয়ে গেল। আচ্ছা দেখি, তাহলে নিচের দিকে মুখ কেবলমাত্র মিল, নিচের দিকে মুখ মানে কি কেবলমাত্র মিল। তাহলে কার কার মিল আছে? এ আর বি এর মধ্যে মিল কার কার আছে দেখো, 2 2 4 4, তাহলে 2 আর 4, তাহলে আনসার কত? 2 আর 4। তাহলে প্রথমে যে বলছিল তারটা তো ভুল হয়ে গেল, জান্নাতুল ফেরদৌস। 2 আর 4 কেবলমাত্র মিলটা বলবা না, তার মানে সামিয়া আক্তার, সামিয়া আর এস ইসরাত, মরিয়ম আক্তারও ভুল বলছে। মরিয়ম আক্তার, ইবা, তোরা কিন্তু মাইট দিব। মরিয়ম আক্তার, ইবা খুব ভালো পড়াশোনা করে, তারপরে ভুল বললা কেন? আচ্ছা, আমার পেইড কোর্সের কে কে আজকে ক্লাস করতেছে দেখি তো। পেইড কোর্সের কে কে আজকে আমার ক্লাস করতেছে, যারা ইতে আসো, বেসিক টু অ্যাডভান্সে আসো, যারা বেসিক টু অ্যাডভান্সে আসো তারা কেউ কি আজকে ক্লাসে আসো কিনা দেখি তো। এরপরে দেখো, এইখান থেকে বলো তো, এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটার আনসার কত হবে? এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এটার আনসার কত হবে? আচ্ছা, এই দুইটা আনসার যদি দিতে পারো, তারপরে তোমাকে বলবো যে এই সূত্রটা প্রমাণ করো। কোন সূত্রটা দিব? তাও সংযোগ সূত্র দিব না, একটু কঠিন দেই, বন্টন সূত্র বা বিধি সূত্র বলি, বন্টন বিধি, এটা দেই। এ ইউনিয়ন বি, এটা হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্কটা পরের পেজে দিই, পরের পেজে হোমওয়ার্কটা দিই। হোমওয়ার্ক হচ্ছে বন্টন সূত্র, যেটা ছিল বন্টন সূত্র না, হ্যাঁ বন্টন বিধি বা সূত্র, বন্টন বিধি বা সূত্র প্রমাণ করো, সূত্র প্রমাণ করো। পারবা কিনা, না করে দিব? এটা কি পারবা নাকি করে দিব বলো? নাসিমা রহমান, বেসিক টু অ্যাডভান্স। এ নূর বলছে ভাইয়া 27-এর কোনো পেইড কোর্স আছে? 27-এর পেইড কোর্স তো বেসিক টু অ্যাডভান্স ছিল, মেয়াদ শেষ। ওকে, স্মৃতি আছে, মরিয়ম আক্তার, ইবা আছে, নাসিমা রহমান আছে, ঠিক আছে। এটা আনসার করো দেখি, কে আনসার করতে আর আগে।
পারবো ভাইয়া প্রভা পারবো। ওকে, কিভাবে প্রমাণ করবা আমি একটু এখানে আলোচনা করে দিই। যে প্রথমে কি করবা, একটু মুছি, ব্র্যাকেটের কাজ আগে করবা। সবসময় কি করবা, ব্র্যাকেট এইটা ফ্রেশ করে দিলাম যাতে তোমরা ঠিকঠাক পড়তে পারো। ক্লাসের স্লাইড কিন্তু ক্লাস শেষ হলে দিয়ে দিব, ক্লাসের স্লাইড ক্লাস শেষ হলে ওয়েবসাইটে এবং গ্রুপে পেয়ে যাবা। দেখো কিভাবে প্রমাণ করবা, প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজ করবা। তখন যখন একটা করবা তখন বি ইউনিয়ন সিটা আগে করবা, মানে বি আর সি এর মধ্যে কি আছে, মিল যা আছে সব। পরে হচ্ছে এটার যে আনসারটা আসবে, এই আনসারটার সাথে হচ্ছে এ এর কেবলমাত্র মিলটা নিবা, কারণ নিচের দিকে কার সাথে মিল, তাহলে এইটা আগে মিল নিবা বি আর সি এর মধ্যে। এটার মিলের সাথে এ এর কি মিল আছে, এটা হচ্ছে টোটাল লেফট হ্যান্ড সাইডের আনসার, মানে বাম পক্ষের আনসার। ঠিক আছে, এখন ডান পক্ষে কাজ করবা। ডান পক্ষে তুমি এই ব্র্যাকেটের মানটা আগে বের করবা, মানে এ আর মি এর মধ্যে কি মিল আছে। এরপর এই ব্র্যাকেটের কাজ করবা, এ আর সি এর মধ্যে কি মিল আছে। এরপর এই মিল যে দুইটা আনসার আসলো, এই দুইটা আনসারের মধ্যে আবার কি মিল সব আছে। এই কাজটা করলে আসবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই কাজটা করলে কি আসবে, রাইট হ্যান্ড সাইড। এই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। পারবো ভাইয়া। ওকে কিন্তু এটা আনসার কেউ করেনি, এটা আনসার আমি করে দিই। তাহলে হচ্ছে এ ইউনিয়ন বি পূরক, তাহলে এটার উপর পূরক মানে কি, যার উপর পূরক সে বাদে সবাই, তাহলে এরা বাদ যাবে। এই যে স্যাম্পল পয়েন্ট বা সার্বিক সেট থেকে এরা বাদ যাবে, তাহলে 1 2 3 4 5 1 2 3 4 6 বাদ যাবে। তাহলে থাকবে কত, 1 2 3 4 6 বাদ দিলে কেবলমাত্র 5 থাকে। তো এটার আনসার হচ্ছে কেবলমাত্র 5। এটার আনসার কত, যার পূরক সে বাদ যাবে, এর পূরক, তাহলে এরা বাদ যাবে, 2 4 বাদ যাবে, 2 এবং 4 বাদ যাবে, 2 4 বাদ গেলে 1 3 5 6 1 3 5 6 1 3 5 6। বলো তো বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই পড়াবো, আর পড়াবো না। বলে দাও ক্লাস কেমন লাগছে, এক কথায় সবাই উত্তর দিয়ে দাও। আর হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো, 2 মিনিট আছে তোমাদের সাথে। আর কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারো, যে কোনো কোয়েশ্চেন করতে পারো, আর 2 মিনিট তোমাদের সাথে আছি। তাহলে হোমওয়ার্কটা কিন্তু করে ফেলবা, হোমওয়ার্ক করে কিন্তু গ্রুপে পোস্ট করবে। যার পোস্ট ভালো হবে, আমি যে ক্লাসগুলো নিব, আমি যে কয়টা ক্লাস নিব তোমাদেরকে একটা পুরস্কার ঘোষণা করে দিই। আমি যে কয়টা ক্লাস নিব, এই কয়টা ক্লাসের যারা সবাই যারা নোট পোস্ট করবা, কোন গ্রুপে পোস্ট করবা বলো তো? আমাদের যে ওই যে 94 কে মেম্বার একটা গ্রুপ আছে না, চলো শিখি স্টুডেন্ট কমিউনিটি, চলো শিখি 94 কে চলো শিখি স্টুডেন্ট কমিউনিটি, এটাতে পোস্ট করবা, স্টুডেন্ট কমিউনিটি। এইখান থেকে আমরা গিফট দিব, ঠিক আছে? চলো শিখি স্টুডেন্ট কমিউনিটিতে। সেরা ভাইয়া সেরা। ওকে, দ্যাটস মাই প্লেজার। থ্যাংক ইউ ফরহাদিয়া প্রভা, জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ সুমাইয়া আক্তার, থ্যাংক ইউ মাহিন হাওলাদার, থ্যাংক ইউ। হ্যাঁ, আইসক্রিম দিব, যাও। নাসিমা রহমান, যদি সুন্দর পোস্ট করতে পারো, নোট সুন্দর হয়, গুছানো হয়, এবং আমি যে পড়াগুলো পড়াইছি হোমওয়ার্ক সহ হয়, অবশ্যই তোমাদেরকে গিফট দেবো, ঠিক আছে? তো তুমি কোয়েশ্চেন থাকলে করতে পারো, না হয় আমরা আজকের মতো এখানে বিদায় নিব। দেখা হবে আবারও আগামী ক্লাসে। যদি কোয়েশ্চেন থাকে তাহলে করে ফেলো, না হয় বিদায় নিব। ক্রেস্ট চাই, ক্রেস্ট তো পাবা যদি রেগুলার অ্যাক্টিভলি ক্লাস করো, অবশ্যই ক্রেস্ট পাবা। স্মার্টফোন আছে 2টা, ক্রেস্ট আছে, টি শার্ট আছে, ডায়েরি আছে, ওগুলো তো পাবাই। এই জন্য তোমার রেগুলার ক্লাস করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।